রিপোর্ট হয়েছে। দ্য ডিপ্লোম্যাটের এই পত্রিকার এই রিপোর্টটা লিখেছেন মিস্টার সুধা রামচন্দ্রন লিখেছেন। সুধা রামচন্দ্রন উনি ডিপ্লোম্যাটের এই সাউথ প্যাসিফিক এশিয়ার একজন লেখক এবং সম্পাদকও বটে উনিটার। ওনার যে হেডলাইনটা হয়েছে সেই ডিপ্লোম্যাট পত্রিকার, যে হোয়াই ইন্ডিয়া উইল নট এক্সট্রাডাইট শেখ হাসিনা, মানে শেখ হাসিনাকে তারা কেন ভারত বাংলাদেশকে ফেরত দেবে না। উনি স্পষ্ট বলেছেন যে না দেওয়ার কারণগুলি এখানে উল্লেখ করেছেন। এবং এখানে যে যে প্রসঙ্গগুলি তুলেছেন এই মিস্টার সুধা রামচন্দ্রন, সেগুলো হলো যে ভারতের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ভারতকে চিঠিটা লিখেছে, সেখানে কিন্তু তারা খুব কড়া ভাষায় লিখেছে যে মানবতাবিরোধী অপরাধীকে যদি দোষী সাব্যস্ত ব্যক্তিকে যদি ফেরত না দেওয়া হয়, যদি তারা আশ্রয় দেয়, তাহলে সেটা হবে অমিত্র সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি আঘাত। এটা কিন্তু একটা বড় ধরনের বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু ভারতকে বাংলাদেশ একাধিক চিঠি লিখেছে। এর আগে আরও 2বার লেখে। প্রথমবার চিঠি পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। সেই ভার্বালে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা পেয়েছি, কিন্তু তারা কোনো জবাব দেয়নি। দ্বিতীয়বার যখন অনুরোধ করা হয়েছে, সেটাকে তারা কোনো সাড়াই দেয়নি ভারত, এবং তারপর এবার তারা এই অনুরোধটা করলো। এখন ভারতের একাধিক বিশ্লেষক এটাকে নিয়ে নানাভাবে আলোচনা করেছে। যেমন আমি ওই সুধা রামচন্দ্রনের যে লেখাটা, ওনার যে নিবন্ধটা, যে আর্টিকেলটা, সেই আর্টিকেলের মধ্যে উনি ভারতের অনেক এক্সপার্টের অপিনিয়ন নিয়েছেন। এবং সেই অপিনিয়নগুলির মধ্যে একটা ভারতের একজন গবেষক স্মৃতি এস পট্টনায়ক, তিনি কি বলেছেন শুনেন। তিনি বলেছেন, বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী ও সীমিত ম্যান্ডেট নিয়ে চলছে, তাই একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে। তার মানে যদি বাংলাদেশে একটা নতুন সরকার আসে, ইলেকটেড গভর্নমেন্ট আসে, কেবল তাহলেই ভারত এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করবে। তার মানে বর্তমান ইউনূস সরকারের এই যে আহ্বান যে তাকে ফেরত পাঠান, এটা নিয়ে ভারতের কোনো মাথা ব্যথাই নাই, তারা কোনো সাড়াই দিবে না। এটা হলো স্মৃতি এস পট্টনায়কের অভিমত। এবং এই ডিপ্লোম্যাটের যিনি সাংবাদিক, তিনি নানাভাবে ব্যাখ্যা করেছেন যে ভারতের যে সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এতদিন ছিল, শেখ হাসিনার আমলে যে সম্পর্কটা ছিল, এবং সেই সম্পর্কটার বিষয়ে ভারত যেভাবে এটাকে মূল্যায়ন করে, কেবল ভারতের বর্তমান গভর্নমেন্টটা, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, যারা বিরোধী দল, তারা পর্যন্ত এই ঘটনাটাকে তারা খুবই গভীরভাবে বিশ্লেষণ করে, বিচার করে, এবং তারা শেখ হাসিনার সঙ্গে তাদের মিত্র ভাবটা, সেটাকে তারা সবাই খুবই একটা গুরুত্ব দেয়। মানে এটা নিয়ে ভারতের অভ্যন্তরের কোনো চাপ নেই যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এবং এতদিন ধরে শেখ হাসিনা সেখানে আছেন, তার মধ্যেও তাকে ফেরত পাঠানো নিয়ে যে একটু আলোচনাগুলো হচ্ছিল, ভারতের এক্সপার্টদের মতে যে রায় যখন হয়ে গেছে, তখন তারা আরও শক্ত অবস্থান নিয়ে থাকবে। কারণ তারা চাইবে না তাদের এতদিনের পরীক্ষিত একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠাতে, এটা তারা চাইবে না। এবং তারা এটাও মনে করে যে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের যে আদেশটা দেওয়া হয়েছে, এটা কিছু না কিছু রাজনীতি দ্বারা প্রভাবিত। এটা হলো ভারতের এক্সপার্টদের অপিনিয়ন। এই কথা বলেছেন ডিপ্লোম্যাটের এই লেখক। এখন যদি প্রশ্ন ওঠে, যদি ভারত যদি ফেরত না পাঠাতে চায়, তাহলে কোন আইনে, এটা কিন্তু বলতে হবে। আমাদের সঙ্গে তাদের তো একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেখানে তো একটা লজিক তো দেখাতে হবে। এবং সেই লজিকের ব্যাপারেও এই সুধা রামচন্দ্রন লিখেছেন যে 2013 সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানাতে পারে। তার মানে আমাদের সঙ্গে যে চুক্তিটা আছে, সেই চুক্তির মধ্যে একটা অপশন আছে। সেই অপশন হলো যে আশ্রয়দানকারী দেশ যারা আশ্রয় দিবে কোনো বন্দীকে, সে যদি মনে করে যে তাকে যদি আমি ফেরত পাঠাই, তাহলে সে রাজনৈতিকভাবে তাকে বিচার করে, তাকে সাজা দেওয়া হতে পারে। তাকে যে বিচারটা করা হচ্ছে, সেটা রাজনৈতিক চরিত্রের বিচার।
যদি তারা মনে করে, এটা কিন্তু প্রমাণ করার দরকার নাই, তারা যদি মনে করে তাহলে তারা নাও পাঠাতে পারে। এবং তারা এখন এই ঘটনাকে সেই ধরনের একটা ধারার মধ্যে তারা ঢুকাই দিতে পারে, বলতে পারে যে আমরা মনে করছি শেখ হাসিনাকে পাঠালে তাকে রাজনৈতিকভাবেই তাকে শাস্তিটা দেওয়া হবে, অতএব আমরা নাও পাঠাতে পারি। এখন যদি এরকম হয় তাহলে কি হবে? ওই যে শুরুতে যে কথাটা বললাম যে বিচারিকভাবে তারা বিশ্লেষণ করার চেষ্টা করছে, কাজে এমনও একটা অপশন আছে যে ভারত প্রশ্ন তুলতে পারে যে আপনারা যে বিচারটা করেছেন এই বিচারটা ন্যায্য হয়নি, এই বিচারের প্রক্রিয়াটা ন্যায্য হয়নি। এবং এই যে ট্রাইব্যুনাল করেছেন এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও কিন্তু জটিলতা রয়েছে। মানে এর বৈধতা এটা নিয়ে কিন্তু আমাদের এখানে দু একজন এর মধ্যে প্রশ্ন তুলেছেন। যেমন আপনারা জানেন যে বিএনপির যিনি একজন নেতা আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান, উনিও সিনিয়র আইনজীবী, উনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা আপনারা বিচার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই ট্রাইব্যুনালে কেন? এই ট্রাইব্যুনালটা তো এ ধরনের অপরাধের বিচারের জন্য নয়। এই ট্রাইব্যুনাল তো গঠন করাই হয়েছিল যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল ৭১ মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের যারা অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, তাদের বিচারের জন্য। এটা তো এই ধরনের অপরাধী আপনি এটা অন্য আদালতে করেন, এর জন্য একটা আলাদা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে পারতেন, তা করেন। তা না করে এই ট্রাইব্যুনালে করলেন কেন? ওনার বক্তব্য ছিল এটা ছিল এক ধরনের প্রতিহিংসার জন্য এটা করা হয়েছে। কারণ লক্ষ্য করবেন এই ট্রাইব্যুনালে যখন নাকি ওই মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধীদের বিচার হয়, তখন সেই বিবাদী যারা ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের যে উকিল ছিল ডিফেন্স লয়ার, তিনি কিন্তু এখন আবার চিফ প্রসিকিউটর হয়েছেন। এখানে কিন্তু এক ধরনের প্রতিহিংসার ব্যাপার সবাই কিন্তু থাকতে পারে বলে উনি অভিযোগ করেছেন। কাজেই এইখানে কিন্তু ভারত কিন্তু সে একই কথা বলছে। তারা বলছে যে এই ট্রাইব্যুনালেরই বৈধতা নিয়ে কিন্তু জটিলতা আছে। এবং তারপর তারা এটাও বলছে যে এমনকি যদি দিল্লি ইতিবাচক সাড়াও দেয়, মানে দিল্লি যদি মনে করে না তারা হাসিনার অপরাধের বিষয়টা নিয়ে গুরুত্ব দিচ্ছে, হাসিনা অপরাধ করেছেন বলে ভাবছে, অথবা বাংলাদেশের এই মানে চিঠির প্রেক্ষিতে যদি ইতিবাচক সাড়া দেয়, তখনও দিল্লি বলতে পারে যে এই অবশ্যই আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ সেটার অংশ। তো এটা একটা ফর্মাল বৈঠক। আমরা যদি সেই বৈঠকে আমাদের বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল বা নিরাপত্তা উপদেষ্টা যাওয়াটা যৌক্তিক কি না সেই প্রশ্ন করি, আসলে সেটা প্রশ্ন করার এখন সময় না। গত বছর 2024-এর নভেম্বরে আমরা যখন এই কনক্লেভের পার্ট হইলাম, তখনই আমাদের প্রশ্ন করার যদি কোনো কারণ ছিল, তখন প্রশ্ন করা যাইতো যে কেন আমরা ভারত যেখানে একটা লিডিং ফোর্স সেখানে বা লিডিং এলিমেন্টস সেখানে কেন আমরা যাব। তো আমরা সেটার অংশ। এখন সেই আলোকে সাদা দাগে এটা একটা রুটিন কনফারেন্স ছিল এই 5টা দেশে, এবং সেটা ভারতে এবার অনুষ্ঠিত হয়েছে, সেখানে বাংলাদেশ গেছে। বাট এখানে আপনি যে জিনিসটা ইম্পর্টেন্ট অ্যানালজিটা আনছেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশ 1, 2 নাম্বার হচ্ছে এই মিটিংটা হয়েছে হাসিনার ফাঁসির আদেশের পরে। সেখানে অ্যাকচুয়ালি তাহলে এটার প্রেক্ষিতটা কি? এখন আমরা একটু যদি প্রথমে আসি হাসিনার ব্যাপারটাতে। হাসিনার জিনিসটা কি দেখেন, আপনার সাথে গত মাসে একটা প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম। হাসিনা একটা অডিও বার্তা ছিল, সেটাতে সে মনে আছে যে সে বলছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কি এত ভীতু, তাদের কি সাহস নাই যে তারা এটার ইউনিট সরকারকে হটায় দিতে পারে না, বা এই ধরনের জিনিস। তখন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম, বাট আমাদের দর্শকরা, আমরা তো আপনি আমি দুজনই দর্শকের মন্তব্যগুলা খুব সিরিয়াসলি আমরা সেগুলাকে দেখি, এবং ওখানে কিন্তু অনেক দর্শক একটা জিনিস বলছিলেন যেটাই পরিষ্কার, সেটা হচ্ছে সাহসের প্রশ্ন যদি আসে না, আমাদের সাহস নাই। হাসিনার বাবা মুজিব যেভাবে সাহসের সাথে 1971 সালের 25শে মার্চে পাকিস্তানে ব্যাগ গুছায় চলে গিয়ে সেখানে পাকিস্তানে ভুট্টো এবং ইয়াহিয়ার মেহমান হিসাবে সাহস দেখায় দেশের স্বাধীনতা সংগ্রাম করছিলেন, এবং আমাদের এই 24-এর 5ই আগস্টে হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের লোকজন যেভাবে সাহসের সাথে হেলিকপ্টারে করে বর্ডার ক্রস করে ভারতে চলে গিয়ে তাদের সাহস দেখাইছেন, সেই সাহস আমাদের নাই, যদি সাহসের সেটা মাপকাঠি হয়। সুতরাং হাসিনা বা আওয়ামী লীগ কি,
সেই তাদের সাহস কতটুকু, তাদের এই পরিস্থিতিতে আন্দোলন করবার ক্ষমতা কতটুকু, সেটা ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা আসি যে হাসিনার যে শাস্তি, যেটা আদালত রায় ঘোষণা করলো আইসিটির, সেটার পরে দেখেন, আপনি যদি 2014 সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির যে আদেশটা হইল, তারপরের প্রেক্ষিতটা আর এখনকার হাসিনা, তখন বাংলাদেশের 64 জেলার মধ্যে অলমোস্ট 38টা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে। 144 জন শাহাদাত বরণ করছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যেই অন্যায়ভাবে ফাঁসির মিথ্যা একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে। আর এখানে আমরা এই নভেম্বরের 17 তারিখে হাসিনার আদেশ হলো, তারপর কয়জন মরছে, কয় জায়গায় বিক্ষোভ হয়েছে, অচল হয়ে গেছে, কিছুই হয় নাই কিন্তু। সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সেটা শুধু আমি আপনি না, বা বাংলাদেশের জনগণ না, ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে, এবং তারা, আমার বিশ্বাস, রিয়েলাইজ করতে পারছে যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেইভাবে হাসিনাকেই শুধুমাত্র সাপোর্ট করে গেছে, সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না। হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না, আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না। এই পরিস্থিতিতে যখন এই ইনভিটেশনটা আসে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য, মোটামুটি আমরা সবাই ধরে নিয়েছিলাম, এবং আমার সাথে সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয় বা যারা ডেলিগেশন, তাদের সাথে যে কথা হয়েছে, তারা বলছিলেন যে ওনারা সিরিয়াসলি চিন্তা করতেছেন না ওখানে জয়েন করবার জন্য। বাট প্রফেসর ইউনুস, আমি যতদূর জানি, উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন এঙ্গেজড হওয়ার, আমাদের যে বার্তা সেটা সুস্পষ্টভাবে ভারতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটাই সময়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা একটা কনফারেন্স, আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই। ভারতের সাথে আমার আপনার যেই জায়গাটা অবস্থান, সেটা বাংলাদেশের সবাই, যে আমরা প্রতিবেশী হিসেবে থাকবো সম্মানের সাথে, সমতার ভিত্তিতে। তুমি আমার জন্য থ্রেট পোস্ট করবা, সাহস করবা না, আমিও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করব না। এই বার্তাটা যেহেতু আছে, সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জয়েন করবে। এবং জয়েন করার পরে যথারীতি উনি ওনার আজকের যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন, সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ কারো ইশারায় চলবে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার বলা হয়েছে যে আমাদের উপর অযাচিতভাবে মিডিয়া আক্রমণ চলছে, এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে, এই ঘিরে যে দেশগুলা, তাদের মধ্যে সিকিউরিটি কোঅপারেশনের গুরুত্বপূর্ণ, সেটা একটা এক্সপেক্টেড। এর বাদে যেটা হয়েছে, যেটা নিয়ে পাবলিক কিউরিসিটি এবং কনসার্ন, হ্যাঁ, ভারতের এনএসএ অজিত দোভালের সাথে আমাদের এনএসএ ডক্টর খলিলুর রহমানের একটা সাইডলাইন বৈঠক হয়েছে। এটা সত্যি, এটা অস্বীকার করবার কিছু নাই। এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে, সে থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ স্ট্যান্স নেবেন, যেহেতু ওনারা সম্ভবত একটা প্রেস ব্রিফ করে ওনাদের অবস্থানটা এবং কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন। বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি, সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো, এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সে অনুযায়ী, সেটা এক্সপেক্টেড। যদি না করো, সেজন্য আমরা তোমাদের কাছে কান্নাকাটি করবো না। বাট লুজার হবা ভারত, তোমরাই লুজার হবা। সেটা হচ্ছে কি, আমাদের সাথে তোমাদের যে অমীমাংসিত জিনিস আছে, সেখানে আমাদের তোমাদের কাছে চাওয়ার তেমন কিছু নাই। আমরা এখন নিজেদের মতে চলতে পারবো ইনশাল্লাহ। তুমি যদি চাও সেই অমীমাংসিত জিনিসগুলো সমাধানের জন্য, দেন তোমাকেই হিসাব করতে হবে যে তুমি কাকে ছাড়বা, কাকে ধরবা। এবং আপনার একটা প্রোগ্রাম, আপনি বলেছেন যে ভারত সম্ভবত সমঝোতার দিকে আগাচ্ছে এই জায়গাটাতে, সেটা কারেক্ট। অ্যাকচুয়ালি আপনার অ্যাসেসমেন্ট যেটা ছিল, সেটা আমি বলবো মোর অর লেস ভেরি মাচ কারেক্ট। কারণ কি, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুরটা অত্যন্ত নরম ছিল, এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে, আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই, মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পয়সায় পাইছিল, যেই একটা ইকোনমিক জোন পাইছিল, বিদ্যুৎ, জ্বালানি, প্রতি ক্ষেত্রে তাদের যে ব্যবসা ছিল, সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে রাখছেন। তো সেই পয়েন্টে তারা জানতে যাচ্ছিল সেগুলো আগানোর জন্য আমাদের দিক থেকে আর কি আছে। তা আমাদের পক্ষ থেকে সম্ভবত বলা হচ্ছে
যে আমরা চাই সমতা, এবং তোমরা এই যাদেরকে আশ্রয় দিয়ে রাখছো এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা সিকিউরিটি থ্রেটের ব্যাপারে আলাপ করছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিংয়ে। আমাদের বাংলাদেশের জন্য সিকিউরিটি থ্রেট কি? হাসিনা ওইখানে বসে মুখ খুললে পরে যে বক্তব্য রাখতেছে, তার লোকদের দিয়ে যে আমাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করতেছে, সেটা কি তোমরা মনে করো না যে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট? তো সেই জিনিসে ভারত, আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি, ভারত আস্তে আস্তে অ্যাকচুয়ালি এই যেই পালাই গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের, তাদের বেশ কিছুকে আস্তে আস্তে পুশব্যাক করে বাংলাদেশে পাঠায় দিবে, এটা আমরা আশা করতে পারি। এবং পুরা জিনিসটা, এবং আমি আশা করি না যে হাসিনার এক্সট্রাডিশনটা এই সরকারের আমলে হবে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে। বাট আমাকে যদি কনক ভাই আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন, হাসিনা ইজ এ ডেড হর্স নাও। ওর ব্যাপারটা নিয়ে আমরা, ও শুধু ওর না, বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। বাট একই সাথে কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে, ও না আসলে চলবে না, এমন কোনো জিনিস হওয়া উচিত না। হাসিনাকে আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক। এই মাটি অনেক পবিত্র। এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট, হাসিনার মতন খুনি, সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই, আদালতে প্রমাণিত, তার কবর বাংলাদেশের মাটিতে হবে। তার বলতে তুই ভারতে পচা জিনিস পচা জায়গা গিয়ে মর, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ার্তুমি করতে চায়, দে উইল বি লুজার, এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুলগুলা থাকবে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করব নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশে সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত, পরবর্তী সরকার সেটা ডিসিশন নিবে এবং সম্ভবত সেখানে যুক্তই থাকবে। বাট সাইডলাইনে যে বৈঠকটা হয়েছে, আমি ধরেন আপনার প্রোগ্রামে ডক্টর খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি, বাট এই পয়েন্টটাতে আমি যেহেতু মোটামুটি নিশ্চিত এই লাইনেই আলাপগুলো হয়েছে, আমি আশা করব আপনারা যেভাবে জিনিসটাতে শক্ত অবস্থানে আছেন সেটাই বজায় রাখেন। তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে তারা কিন্তু সেইখান থেকে আবার শুরু করতে পারবে, রিভার্স হওয়ার সুযোগ তাদের খুব কম থাকবে। তো আমি আমি আপনার যুক্তিটার সঙ্গে একমত যে ধরেন আমাদের তো আসলে মানে আমরা তো আসলে কারো পক্ষে বা বিপক্ষে না। যখন যেখানে আগে থেকে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করে রাখা প্রয়োজন বৃহত্তর স্বার্থে, মানে যারা আলোচনায় যাচ্ছেন, কাজে যাচ্ছেন, তারা যেন প্রপার লাইনে থাকেন, এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে মধ্যে কিছু চাপ সৃষ্টি করতে হয়, কিছু কাজের সমালোচনা করতে হয়। এটা বলতে হয় যে আমাদের যে একটা, আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখেছি সবকিছু, এই বিষয়গুলো সামনে না আনলে হয় কি অনেক কিছুই হয় না, মানে অনেকেই অনেক রকম অ্যাক্ট করার চেষ্টা করেন। তো সেই জায়গাটায় ভালো, এবং আমি মনে করি যে ভারত যদি বোঝে তাহলে তারা এটা বুঝবে যে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে এই গভর্নমেন্টের সাথে যদি একটা নেগোশিয়েট করে তারা যদি তাদের কিছু স্বার্থ উদ্ধার করে নিতে পারে হাসিনার বিনিময়ে, তাহলে বেটার। নাইলে পলিটিক্যাল গভর্নমেন্ট ডিমোরালাইজ করতে চায় বিএনপি, কি যে জামাত মওদুদুল ইসলাম। আচ্ছা, একটা সহজ হিসাব বুঝেন আপনি, জামাত মওদুদুল ইসলাম এটা বিএনপি কিয়ামত পর্যন্ত জিকির করলো, এই কথার কোনো ভ্যালু আছে? কে বলছে জামাত মওদুদুল ইসলাম? দাড়ি চাচা মোসলা শহীদুদ্দিন চৌধুরী এনি। কে বলছে? ক্লিন শেপ মির্জা ফখরুল শরিয়া আইনে বিশ্বাসী না, বলছে ক্লিন শেপ সালাউদ্দিন। এরা মওদুদিকে এটি তো বলতে পারে না। তাওহীদুল হাকিমিয়া কি এরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে 2 লাইন বলতে পারবে? মওদুদির সমস্যাটা কি? আকীদা অর্থ কি? ফিকহুল আকবার অর্থ কি? ফিকহুল আসগর মানে কি? এরা কিছু বুঝে? এরা জামাতের বিরুদ্ধে কোনোভাবে ন্যারেটিভ নির্মাণ করতে না পেরে জামাতকে ধর্মীয়ভাবে ডিমোরালাইজ করার ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করছে। এটা হাস্যকর, এটাই হচ্ছে অসম্ভবকে সম্ভব করা। এখন জামাত মওদুদুল ইসলাম না ভণ্ড ইসলাম না ভালো ইসলাম না মদিনার ইসলাম, এটা চরমনাই, হেফাজত বা কওমি আলেম ওলামারা, আহলে হাদিস এরা কিছুটা পারবে, কিছুটা পেরেছে। যদিও বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সমস্ত গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, বেরলবি, দেওবন্দি সবাই এক হয়েও তো জামাতকে আটকাতে পারেনি। মওদুদির বিরুদ্ধে প্রচারণা এত কিছু চালানোর পরও তো মওদুদি এই পর্যায়ে এসেছে, দেখেছেন না জামাত কোন পর্যায়ে এসেছে, এখন ক্ষমতায় যাচ্ছে। তারাই পারেনি, শেখ হোসাইন আহমেদ মাদানিরা পারেনি, আসাদ মাদানিরা পারেনি, আশরাফ আলী থানভীরা পারেনি।
ফজলুল করিম, রেজাউল করিমরা পারেনি। এখন শেষ পর্যন্ত জামাতের সাথে সেই মামুনুল হকদের, পীর সাহেব চরমনাইদের জোট হচ্ছে, আর বিএনপি আসছে মওদুদুল ইসলাম নিয়ে ন্যারেটিভ নির্মাণ করতে। এটা কি পাগলের প্রলাপ না? পাগলের সুখ মনে মনে। পাগলা তিতা মিটে বোঝে না যে কি কাজ করতে যায়। এখন এইসব কাজ করতে যে কি লজ্জা এবং বিব্রতকর পরিস্থিতিতে বিএনপি পড়ছে দেখেছেন না? কি লজ্জা! তারেক রহমান কানেক্টেড লাইভে, সালাউদ্দিন বক্তব্য দিচ্ছেন, তারেক রহমান কি ইমাম বলছেন, ভুয়ো ভুয়ো স্লোগান উঠছে, তারেক রহমান মুখের উপর ভুয়ো স্লোগান খাচ্ছেন। কেমন লাগছে? লজ্জিত। লজ্জা থাকলে এই হুজুরদের সামনে আর আসবেন না। অপমানিত। বিএনপির পক্ষে ভোট চেয়ে ভুয়ো ভুয়ো স্লোগানে চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্র প্রকম্পিত হয়। হুজুর বিএনপির পক্ষে ভোট চায়, তাতেই বেকায়দায় জমিয়তের হুজুর। আপনি আসছেন মওদুদুল ইসলাম নিয়ে, মওদুদুল ইসলাম ব্যাখ্যা দিতে। এক মদিনার ইসলাম, মওদুদুল ইসলাম এইসব কথা বলে সালাউদ্দিন কি বেকায়দায় পড়েছে দেখেছেন না? আপনার এই অসম্ভবকে সম্ভব করতে আসেন কেন? এটা কি আপনার কাজ? আপনি বুঝেন, আপনি নামাজ পড়াতে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন। মওদুদুল ইসলাম মানে এটা কোথায় পেয়েছেন আপনি? কি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি বলেন মওদুদি কি, মওদুদির 4-5টা ইনোভেটিভ থটস বলেন, হুইচ আর কন্ট্রাডিক্টরি টু সালাফ অথবা একদম সেই মুতাকাদ্দিমিন, আপনি দেখাতে পারবেন? আপনি বুঝেন এগুলো? আপনি তাওহিদুল হাকিমিয়া বুঝেন? আপনি নামাজ রোজার হাকিকত বুঝেন? বা এই ব্যাখ্যাটায় ইমাম মওদুদি ভুল করেছে কোথায়? আসমাতুল আনবিয়া বুঝেন? আজমতে সাহাবা বুঝেন? মেয়ারে হক কি বুঝেন? আইনুল হক এবং মেয়ারে হকের মধ্যে পার্থক্য কি? এটা আপনি তো দূর কথা, আপনার 14 গোষ্ঠীর মধ্যে কেউ বিশ্লেষণ করতে পারবে? আপনি কি বলছেন? আপনি উসুল বুঝেন? ফিকুল আকবর, ফিকুল আসগর বুঝেন? এই দুইটার মধ্যে পার্থক্য কি? আপনি আকীদার কোনো কিতাব পড়েছেন? আকীদাতুত তহাবি পড়েছেন? ইমাম আবু জাফর তহাবি কি আপনি জানেন? এবং সালাফদের কোন পর্যায় পর্যন্ত ব্যাখ্যা কতটুকু গ্রহণযোগ্য এটা আপনি জানেন? আপনি কি বলছেন এগুলো? মানে উদ্ভট। আর জনগণ এগুলো খায়। এখন রাজনীতি হচ্ছে চান্দাবাজের পক্ষে বিপক্ষে। এখানে তো মওদুদিবাদ, জামাত, ইসলাম। আরে ভাই, আপনারা তো ইসলামই না, আপনাদের দলের মধ্যে তো ইসলামই না, এটা আপনি বলেন কিভাবে? মানে অসম্ভব উদ্ভট কাজ নিয়ে এসেছে বিএনপি। তো এতে অপমানিত হচ্ছে তারেক রহমান নিজে। ভুয়া দুধ্বনি খাচ্ছেন বাংলাদেশে আসার আগেই। হুজুরদের কাছে বিএনপির স্থান নাই। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন, মওদুদিবাদীদের যে ইসলাম এটা বোকাস, বোকাস ইসলাম। বোকাস না কি বলছেন আপনি? চিন্তা, এটা বেয়াদবি। মওদুদিবাদীদের ইসলাম, সারা জীবন এই মওদুদিবাদীদের সাথে রাজনীতি করেছে। আর মওদুদিবাদী কি? দেওবন্দি ওলামায়ে কেরামগণ মওদুদির পলিটিক্যাল থট যে বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণ করেন, এইটা জানেন? আর মাওলানা মওদুদির ফিকহি বিষয়, ওটা তো অন্য মাযহাবের সাথে কিছু কিছু মিলে, ওটারও যে পরোক্ষ স্বীকৃতি আছে। মানে এগুলো তো কিছুই বুঝেন না। কি বলছেন? ওটা বোগাস ইসলাম। ইসলাম সম্পর্কে এই মূর্খরা না বুঝে কথা বলে ইসলামকে কলঙ্কিত করছে। বোগাস ইসলাম বলতে কোনো কথা আছে? আর ইসলামের একটা ফেরকায় বাতিলাকে কিভাবে সম্বোধন করতে এই এলেম আছে? আসল ইসলাম মদিনা ইসলাম। আমরা মদিনা ইসলাম বিশ্বাসী। মদিনা ইসলামে শরিয়া আইন থাকে না নাকি? মদিনার ইসলাম ওইভাবে দাড়ি শেষে রাজনীতি করে জাতীয়তাবাদী। মদিনার ইসলামে চান্দাবাজি আছে, চান্দাবাজি ট্রেনিং আছে মদিনার ইসলামে। বিএনপি এই জায়গায় ভুল করেছে। ধর্ম নিয়ে ডিল করতে যে লেজে গোবরে মাখিয়ে ফেলেছে। কেমন মাখিয়েছে? উদাহরণ ওই চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে সালাউদ্দিন বুঝেছেন আর তারেক রহমান বুঝেছেন যে অবস্থাটা কি। একদম মাখিয়ে ফেলেছে, তালগোল পাকিয়ে ফেলেছে। তো দর্শক, খালেদা জিয়ার মার্কা কি? তারেক রহমান। খালেদা জিয়া নারী, সারা জীবন মাথায় কাপড় দেয় নাই, এখন মাথায় কাপড় দেয়। ভ্রু প্লাক করতেন, মেকআপ করতেন। এই যে মদিনার ইসলাম। জনগণ কি ধনুফুনু বোঝান? খালেদা জিয়াকে আমরা সম্মান করি কি ইসলামী নেত্রী হিসেবে? খালেদা জিয়া ইসলাম মানতো? কতটুকু মানতো? খালেদা জিয়ার যে জীবন আন্দোলন, এনসিপির, জামাতের কত বক্তব্য, কিন্তু জাতীয় পার্টি তারা নিজেরাই ক্লিয়ার করে দিয়েছে কমনওয়েলথের মহাসচিবের সাথে সাক্ষাৎ করার পর যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে বা না করতে পারে বা ওদেরকে অংশগ্রহণ করতে না দেয়,
আওয়ামী লীগকে, তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। তার মানে কি বুঝিয়ে দিল জাতীয় পার্টি, তোমরা কি আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার, আমরাই তোমাদের এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করব না। কারণ বাংলাদেশের 55 থেকে 60% জনগণকে যে রাজনৈতিক দুইটা দল রিপ্রেজেন্ট করে, তারাই যদি ভালোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাদেরকে যদি দাঁড়ানোর সুযোগ না দেওয়া হয়, তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টির লাভটা কি হবে? তারা যেখানে 10 থেকে 15টা আসন জিতবে, সেখানে তাদেরকে একটা আসনও জিততে দেওয়া হবে না। জামাত ইসলামী এবং বিএনপি দখল করে আসনগুলো জিতে নিবে। তাহলে এই ডক্টর ইউনূসের আন্ডারে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে হয়? মানে হয় না। তাই কমনওয়েলথের মহাসচিবকে ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যদি নেতা থাকতো, তাহলে কমনওয়েলথের মহাসচিব আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথেও বৈঠক করত। তাহলে কি বুঝলেন? খেলাগুলো কি এমনি এমনি হচ্ছে মনে করছেন? কমনওয়েলথের মহাসচিব কি এমনি এমনি জাতীয় পার্টির সাথে বৈঠক করেছে মনে করছেন? এমনি এমনি বৈঠক করেছে না, ভিতরে অনেক কাহিনী আছে। জাতিসংঘ থেকেও চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, কমনওয়েলথ থেকেও চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক, এবং বিশ্বের যতগুলো গণতান্ত্রিক দেশ আছে তারাও চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক। কারণ তারা ভালো করে বুঝতে পারছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের রাজনীতি ফিরে না আসে, রাজনৈতিক যে ব্যালেন্স আছে বাংলাদেশে, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, অলরেডি ধ্বংসের পথে, এবং মৌলবাদের উত্থান হবে। বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে যায়, তাহলে দক্ষিণ এশিয়ার জন্য হুমকি হয়ে যাবে। সেটা এখন আমেরিকাও বুঝতে পারছে, ইসরায়েল বুঝতে পারছে, এবং ভারত আমেরিকা এবং ইসরায়েলকে বোঝাতে সক্ষম হয়েছে। এটাই ভারতের কূটনীতি বিজয়। কারণ পাকিস্তানের কাজ হচ্ছে যে সকল জঙ্গি হামলাগুলো তারা নিজেরা করতে পারে না, অন্যান্য দেশ দিয়ে প্রক্সি ভাবে করায়। পাকিস্তান ভারতের ভিতরে অনেক জঙ্গি হামলা করিয়েছে, এখন বাংলাদেশকে ব্যবহার করে ভারতের ভিতরে জঙ্গি হামলা করানো প্ল্যানিং করছে। এখন যদি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ থাকে, আওয়ামী লীগ যদি রাজনীতি ফিরতে না পারে, এখন একটা পক্ষ শক্তিশালী থাকবে, তখন এই জঙ্গি হামলাগুলো ইজিলি পাকিস্তান ভারতের মধ্যে করতে পারবে এবং এই অঞ্চলটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে। সে কারণে কিন্তু পাকিস্তান এখন বাংলাদেশের সাথে ধরম মহরম সম্পর্ক করে ফেলছে, এবং এইরকম সম্পর্ক আগে ছিল নাকি 71-এর পরে আমার জানা নেই। এখন যেভাবে পাকিস্তান বাংলাদেশকে ভালোবাসা দেখাচ্ছে, বাংলাদেশের এই রাজাকার নাতিপুতিরা ভালোবাসা দেখাচ্ছে, এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য হিত বিপরীত হয়ে যাবে। এটাই বাস্তবতা। কারণ পাকিস্তান যার সাথে ভালোবাসা বেশি দেখাবে, তার ক্ষতি সবচেয়ে বেশি করবে। আমেরিকার মতো, আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। পাকিস্তান যাদের বন্ধু, তাদের দেশে জঙ্গি উৎপন্ন হওয়ার দরকার নেই। জঙ্গি অটোমেটিক্যালি পাকিস্তান সে দেশে পাঠিয়ে দিবে বা জন্মগ্রহণ করিয়ে ফেলবে। এটাই হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় ক্রেডিট। তাই জাতীয় পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে, কমনওয়েলথের মহাসচিবকে যে কথাটা বলেছে, আমি সে কারণে জাতীয় পার্টিকে সেলুট। কারণ একটা পাতানো নির্বাচন অংশগ্রহণ করা আর না করাই হচ্ছে শ্রেয়। কারণ আমি যে ভোটগুলো আমার প্রাপ্য, সেগুলোই আমি ভোটগুলো পাবো না। আমি যেখানে এমপি হবো সেখানে আমি দাঁড়াতেই পারবো না, আমাকে মেরে বাহির করে দিবে, আমার ভোটাররা ভোট দিতে যেতে পারবে না। তাহলে সে নির্বাচন অংশগ্রহণ করে লাভ কি? দেখি তারা পাতানো নির্বাচন দিয়ে কতদিন টিকতে পারে। থাকুক না। বাংলাদেশের এখন 50% লোক আওয়ামী লীগকে সমর্থন করে, 50% লোক আওয়ামী লীগকে ভোট দিতে চায়। সে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন, সে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বাড়িওয়ালা, আর তোমরা ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালাকে ঘর থেকে বাইর করে দিবা। আর সেটা বাংলাদেশের মানুষ সহ্য করবে? সহ্য করবে না। বাংলাদেশের 4টা সবচেয়ে বড় রাজনৈতিক দল আছে। 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জাতীয় পার্টি, 4 নম্বরে জামাত। এখন বাংলাদেশের সবচেয়ে বড় 2টা দলকে এখন নির্বাচনের বাইরে রাখবেন, তাদেরকে দাঁড়ানোর সুযোগ দিবেন না। তাহলে তো নির্বাচন হওয়া না হওয়া এক কথা। জাতীয় পার্টিটা বুঝতে পেরেছে, সেটার জন্য জাতীয় পার্টিকে অনেক অনেক ভালোবাসা। জাতিসংঘ থেকে এখনো ডাইরেক্টলি ভাবে কোনো ধরনের প্রতিনিধি না পাঠালো, অন্তত জাতিসংঘ থেকে বারবার বলা হয়েছে একটি ইনক্লুসিভ যাতে নির্বাচন হয়। কমনওয়েলথের মহাসচিবও বলে দিয়েছে যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন হয়, এবং মানবাধিকার সংস্থা যারা আছে তারাও কিন্তু বলে দিয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং একটি নির্বাচিত সরকার যাতে আসুক একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে। ভারতও কিন্তু ক্লিয়ারলি সকলভাবে বলে দিয়েছে এই 3টা শর্ত পূরণ করতে হবে ডক্টর ইউনূসকে। তাহলে কিন্তু আমরা আগামী নির্বাচন যে সরকার আসবে সে সরকারকে সহযোগিতা করব, এবং একটি অংশগ্রহণমূলক যাতে নির্বাচন বাংলাদেশে করে, সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতে হবে, জাতীয় পার্টির অংশগ্রহণ থাকতে হবে, এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকতে হবে। কিন্তু এই সরকার যে পথে হাঁটছে এটা খুবই ভয়াবহ পথ, খুবই পিচ্ছিল পথ। এই পথে একবার বিপদে বললে ফিরে আসা কঠিন। সে পথে কিন্তু এই ডক্টর ইউনূস সরকার বেছে নিয়েছে, আর সে পথকে সাপোর্ট দিচ্ছে বিএনপি। বিএনপিও এখন বিপদগামী হচ্ছে এই জামাতের দেখানো পথে, ডক্টর ইউনূসের দেখানো পথে। বিএনপি মনে করছে আমাদের কোনো বাধা নেই, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা যদি ক্ষমতায় বসতে পারি,
আমরাই সর্বসর্বা, আমরা আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবো, আওয়ামী লীগকে তছনছ করে দিব, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, শেখ হাসিনার ফাঁসি হয়ে গিয়েছে, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ, এদিকে জামাত ইসলামকে মেরে কোণঠাসা করে রাখবো, জামাত ইসলামী কি করবো, হয়তো বিরোধী দল হিসেবে তাদেরকে রাখবো, আমরাই ক্ষমতায় থাকবো। আরে ভাই, বাংলাদেশের রাজনীতি এত সোজা জিনিস না। বাংলাদেশে যেই 1971 সালের পর রাষ্ট্রপ্রধান হয়েছে, যেই এসব চিন্তা করেছে, সেই মারা গিয়েছে। বঙ্গবন্ধুর মতো তো জনপ্রিয় একজন নেতা, বিশ্বের বড় বড় ভাগা ভাগা দেশের রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত, বিপ্লবী নেতারা পর্যন্ত বঙ্গবন্ধুকে সম্মান করতো, সে বড় বাপের নেতা পর্যন্ত 3 বছরের বেশি টিকতে পারেনি বাংলাদেশের মানুষের কাছে, মারা গিয়েছে, মেরে ফেলেছে, বাংলাদেশের আর্মিরাই মেরে ফেলেছে। আর এই বঙ্গবন্ধুকে নিয়ে কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো কি বলেছিলেন? আমি হিমালয় পর্বত দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি, যার ব্যক্তিত্ব ছিল হিমালয় পর্বতের সমান। সেই বঙ্গবন্ধুকে কিন্তু বাঙালিরা মেরে ফেলেছে। জিয়া রহমান নাকি অনেক জনপ্রিয় নেতা হয়েছিল বঙ্গবন্ধুর পরবর্তী সময়, সে জিয়া রহমানের কি অবস্থা হয়েছে? সে জিয়া রহমানও কিন্তু বাংলাদেশে বেশি দিন বাঁচতে পেরেছে, মারা গিয়েছে। এরশাদ নাকি প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নয়ন করেছিল 1971 সালের পরে। সমঝোতা করে কি করে সিট ভাগাভাগি করা যায় এবং সংসদীয় আসনে কত অধিক সংখ্যক সেই যাকে বলা হয় প্রার্থীকে, নিজেদের দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়ানো যায় বিএনপির পক্ষ থেকে, সেটি নিয়ে নানা রকম সমীকরণ চলছিল। এক্ষেত্রে জামাত, এনসিপি চরমোনাই, তাদের সঙ্গে অন্যান্য যারা খেলাফত মজলিস থেকে শুরু করে যারা যারা আছেন, সবাই মনে মনে আশা করতেন যে বিএনপি তাদেরকে একটা বিরাট সংখ্যক সিট ছেড়ে দেবে, এবং বিএনপিও মনে মনে ধরে নিয়েছিল যে এরকম একটা জাতীয় সরকার যদি হয় তাহলে সেক্ষেত্রে বিএনপি নিজেদের হাতে 200 সিট রাখবে, আর বাকি 100টি আসন তারা গোপনে, প্রকাশ্যে বা সমঝোতার মাধ্যমে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিবে, এবং একটা সাজানো নির্বাচন, অনেকটা আমিডামির মতো 2024 সালের যে আমিডামি নির্বাচন হলো, এরকম একটা আমিডামি নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত হবে এবং সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করবেন, এবং সেই সরকারের প্রধান হবেন জনাব তারেক রহমান। এটা গেল একটা সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণ হলো জনাব তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকের পর সবাই ধরে নিয়েছিলেন যে তারেক রহমান সাহেবের সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হবেন। আর ওনার যারা আপনজন আছেন, একান্ত আপনজন আছেন, তাদেরকে নানাভাবে বিএনপি পুনর্বাসিত করবে, কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেবে, কাউকে হয়তো সরকারের কোনো বড় উঁচু পদে, সচিব পদে চুক্তিভিত্তিক সেখানে নিয়োগ দেওয়া হবে, কাউকে হয়তো টেকনোক্র্যাট কোঠায়, যে কোটা, এখানে কোঠা হবে না, কয়েকরে কোটা, একটা কোটা, তো টেকনোক্র্যাট কোটায় তাদেরকে মন্ত্রী বানানো হবে। এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সেফ এক্সিট হবে, আর আওয়ামী লীগবিহীন একটি সরকার, একটি রাষ্ট্র একেবারে আম দুধে একেবারে 2041 সন পর্যন্ত বা 2050 সন পর্যন্ত কন্টিনিউয়াসলি একটা শাসন ব্যবস্থা চালাবেন। ইতিমধ্যে তারেক রহমান সাহেব বুড়ো হয়ে যাবেন, জাইমা রহমান আসবেন, জাইমা রহমানের আগে ইচ্ছা করলে তার আম্মা ডাক্তার জুবাইদা তিনিও আসতে পারেন। এরকম একটা সমীকরণ, ইতিবাচক আলাপ আলোচনা চলছিল। কিন্তু রাজনীতির যে অঙ্গনটি, সে অঙ্গনটিতে বেইমানি, মুনাফিকি, অযোগ্যতা, ব্যর্থতা, এই বিষয়গুলো না একেবারে হঠাৎ হঠাৎ করে চলে আসে। একেবারে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো ঘটনা মাঝে মধ্যে ঘটে যায়। একেবারে নিশ্চিত আপনি যে কাজটি পাবেন বা হবে, এরকম একটা ভুল করলেন, এরকম একটা ঘটনা ঘটালেন যে আপনার সম্পূর্ণ শতভাগ সম্ভাবনাটা নষ্ট হয়ে গেল। তো সেই অর্থে জামাতের যে সম্ভাবনা ছিল সেখান থেকে জামাত বিচ্যুত, এনসিপির যে সম্ভাবনা ছিল সেখান থেকে এনসিপি বিচ্যুত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা শুধু বিচ্যুত নয়, একেবারে রীতিমতো বুমেরাং হয়ে পড়েছে। এবং সেটা কতটা বুমেরাং যে আপনি চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে বেশি ভালোবাসেন, বেশি স্নেহ করেন, তার উপর মানুষের যে ক্রোধ, রোষ, জনরোষ কোন পর্যায়ে হাল আমলে ডক্টর আলী রিয়াজের বিরুদ্ধে যে সকল রিউমার
যে সকল বদনাম, যে সকল স্ক্যান্ডাল ছড়িয়ে পড়েছে, এগুলো সত্য মিথ্যা আমি জানি না, হয়তো নয়, সত্য হতে পারে অথবা নাও হতে পারে, কিন্তু ব্যাপারটা হলো সকল মানুষ বিষয়টিকে একেবারে লুফে নিয়েছে। মানুষ যেভাবে ঝালমুড়ি খায় ওইভাবে এখন ডক্টর আলী রিয়াজের ব্যক্তিগত জীবন, তার কর্মকাণ্ড নিয়ে মানুষ ঝালমুড়ি খাচ্ছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ব্যর্থতার যে দায়, এটা যে কতটা বুমেরাং হতে পারে জনাব আলী রিয়াজের এই সাম্প্রতিক ঘটনা দিয়েই আপনি বুঝতে পারেন। তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জন্য বুমেরাং হয়ে গেছে সব কিছু, তার লোকজনের জন্য বুমেরাং হয়ে গেছে, জামাত ব্যর্থ হয়েছে, এনসিপি ব্যর্থ হয়েছে, আর এই সকল ব্যর্থ যারা লোকজন রয়েছেন তারাও এখন সবাই দল বেঁধে বিএনপিকে ব্যর্থ করার জন্য সর্বশক্তি নিয়োগ করছে। তো সেই সর্বশক্তি নিয়োগ করতে গিয়ে কি কাজ করা হচ্ছে? বিএনপির যেই মানুষগুলো একটু ফ্রন্ট লাইনে আছে, যেমন ধরুন মির্জা আব্বাস, এখন মির্জা আব্বাসের বিপরীতে দেখা গেল একজন রিকশাওয়ালাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, মানে তাকে অপমান করে দেওয়া হলো। যেভাবে হিরো আলমকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ আরাফাতের বিরুদ্ধে, আবার এই বছরও দেখবেন যে হিরো আলম দাঁড়িয়ে যাবেন আন্দালিব রহমান পার্থের বিরুদ্ধে, কোনো সন্দেহ নাই, যদি ইলেকশন হয়। আর ইলেকশন না হলেও এই ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এটি রাজনীতির খেল। তো আব্বাস সাহেবকে অপদস্থ করার জন্য তার পরিবার নিয়ে, তার বাবার চাকরি নিয়ে, তার সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, পারিবারিক জীবন নিয়ে এমন সব আজে বাজে কথা বলছেন যে বেচারা ভদ্রলোক এখন রীতিমতো কোনো একটু শব্দ করতে পারছেন না। এরপরে যেটা হলো যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি, যেমন রিজভী সাহেব, এখন রিজভী সাহেব মন্ত্রী হবেন, তিনি আসলে ইলেকশনের জন্য কখনো চেষ্টা করেননি। প্রত্যেকটি মানুষের একটা রাজনৈতিক ভিশন থাকে, যেমন আমরা ইলেকশন করি বা না করি, কিন্তু আমাদের একটা নির্বাচনী এলাকা আছে, বহু বছর ধরে আমরা সেই নির্বাচনী এলাকার লোকের সঙ্গে সম্পর্ক রক্ষা করি। তো এরকম বিএনপির অনেক বড় বড় নেতা আছেন যারা কেন্দ্রীয় নেতা হিসেবে অনেক গুরুত্বপূর্ণ পরিচিতি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো তারা নির্বাচনী এলাকার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই, এবং তার মধ্যে রুহুল কবির রিজভী প্রধানতম ব্যক্তি। আর তার ইমেজ এমন নয় যে তাকে যে কোনো একটা সিটে হঠাৎ করে দাঁড় করিয়ে দেওয়া হলো আর তিনি সেখানে পাশ করে আসলেন। তো দেখা গেল এখন এরকম বিএনপির 1 ডজন নেতাদেরকে, যাদেরকে আমরা সবসময় মনে করি বিএনপির পাওয়ার হাউস, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি মূলত এই কারণে যে তাদের নির্বাচনী এলাকা নেই, বা তারা নির্বাচনী এলাকায় জনপ্রিয় নন, অথবা তাদের শারীরিক সামর্থ্য নেই, অথবা তারা ইন্টারেস্ট না। এখন এটা নিয়ে বিভেদ তৈরি করা হলো, হায় হায় এ কী হলো, রিজভী সাহেব মনোনয়ন পেলেন না, দুদু সাহেব মনোনয়ন পেলেন না, তারপরে আসাদুজ্জামান রিপন মনোনয়ন পেলেন না, এরপরে সেই হাবিবুর নবী খান সোহেল মনোনয়ন পেলেন না, সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পেলেন না। এটা একটা কাজ হলো? এই বিএনপিকে টিকবে? তারেক রহমান সাহেব করলেনটা কি? তিনি বিদেশে বসে বসে নিঃসন্দেহে তলে তলে কিছু একটা করেছেন, মালকুড়ি খেয়েছেন। এই সকল কথা বিএনপি বিরোধী যারা লোকজন তারা 10 মুখে বলে বিএনপি 12টা বাজায় দিচ্ছে। এরপরে বিএনপির বিরুদ্ধে যারা লোকজন আছে তারা তো তারেক রহমান সাহেব, বিএনপির অন্যান্য নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, নানা রকম ন্যারেটিভ তুলে তাদেরকে ব্যর্থ বানানোর পাশাপাশি আরও যত রকম দুর্নাম বদনাম করা যায়। তো এই জিনিসগুলো বিএনপির মধ্যে ভীষণ রকম ফ্রাস্ট্রেশন তৈরি করেছে। দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার উপরে একটা মানসিক চাপ যাচ্ছে, ভীষণ রকম মানসিক চাপ। আপনি ধরুন যে হঠাৎ করে বেগম জিয়া অসুস্থ হয়ে পড়লেন, তো এই যে তার যে অসুস্থ হয়ে যাওয়াটা খুব দ্রুত, এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এক ধরনের একটা মানসিক চাপ। এই সময়টিতে যখন মানুষ বেহেশত এবং দোজখের মাঝামাঝি থাকে, খুব হাতে অল্প সময়, কি হবে বা না হবে, পরীক্ষার ফলাফল যখন দেবে ঘোষণা করার আগে আপনাদেরকে একবার স্মরণ করেন তো কী পরিমাণ কষ্টের মধ্যে আপনারা থাকতেন। তদ্রুপ বিএনপির যারা হাই প্রোফাইলের নেতৃবৃন্দ রয়েছেন তারা ঠিক এই সময়টাতে মানসিক একটা অস্থিরতা, দুশ্চিন্তা, নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছেন। আর এই সময়টাতে যেটা করে মানুষ সেটা ওভার অ্যাক্টিং করে, সে জানা তা দেখাতে চায়, বা সে যেটা বোঝে না সেই জিনিসটি তারা করতে চায়। তো এরই ধারাবাহিকতায় বিএনপির অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন
তারা এখন জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। কেউ গান গাইছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ নিজেদেরকে অতি ইসলামিক যাকে বলে স্কলার হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন, কেউ হয়তো আলেম ওলামাদের সেই মনোরঞ্জনের জন্য, তাদেরকে রাজি খুশির জন্য প্রাণান্ত চেষ্টা করছেন, ইত্যাদি নানা রকম কথাবার্তা। তো সেই দিক থেকে বিএনপি সাম্প্রতিক সময়ে যে কাজগুলো করছে, তারা এই বিভিন্ন আলেম ওলামা হিসেবে পরিচিত, বিশেষ করে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, তাদের একটা সংগঠন আছে। তো সেখানে জনাব তারেক রহমান সাহেবকে বক্তব্য দিতে হবে এবং সেখানে সালাউদ্দিন সাহেবকে বক্তব্য দিতে হবে এবং বক্তব্য দিতে গিয়ে যথারীতি আরবিতে কথা বলতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখন এই যে একটা মোনাজাত, সাধারণ এই মোনাজাতটি কেন তারেক রহমান সাহেবকে এই হুজুরদের সামনে বলতে হবে? মানে এটা তো আসলে হুজুররা জানেন এটার অর্থটা কি। তাহলে জনাব তারেক রহমান সাহেবের যারা উপদেষ্টা রয়েছেন, তারা জনাব তারেক রহমান সাহেবকে বুঝিয়েছেন যে আপনি যদি এটা বলেন তাহলে হুজুররা মনে করবেন যে আপনি নামাজ কালাম পড়েন, আরবি জানেন ইত্যাদি। কিন্তু এই কথা বলতে গিয়ে যখন দেখা গেল যে তার উচ্চারণটা পরিশুদ্ধ হলো না, প্রাসঙ্গিক হলো না, কিংবা তার বক্তব্য দেওয়ার আগে ওখানে বক্তব্য দিতে গিয়ে জনাব সালাউদ্দিন সাহেব যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এবং তাকে যেভাবে ভুয়া ভুয়া বলে গালিগালাজ করা হয়েছে, এরপর তারেক রহমান সাহেবের বক্তব্য এবং তার মুখে আরবি, এটা আরেক দফা বিএনপিকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। তো এই পরামর্শ যারা দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এই পরামর্শটা শোভনীয় হয়নি, ভালো হয়নি, সায়েন্টিফিক হয়নি। বরং সেখানে তারেক রহমান সাহেব যদি এমন কিছু বলতেন যেটি এ সকল আলেম উলামারা জানেন না, কিংবা তিনি তাদেরকে এমন কিছু স্বপ্ন দেখাতেন যেটার কথা তারা কখনো কল্পনা করেনি। এখন সরকার থেকে তারা কিছু টাকা চায়, টিআর চায়, কাবিখা চায়, একটা বেতন চায়, ভাতা চায়, কোরআন শরীফ পড়তে চায়, এই জিনিসগুলো খুব সাধারণ। কিন্তু তারেক রহমান সাহেবের যারা উপদেষ্টা আছেন তারা যদি এমন কিছু বলতে পারতেন যে কথাগুলো শুনে তারা বলতেন হায় হায়, এ তো আমরা কখনোই কল্পনা করিনি, আমাদের জ্ঞানের স্তর তো ওই পর্যায়ে যায়নি, এটা উনি জানলেন কি করে, বুঝলেন কি করে না জানি। তার ভিতর যে মহত্ব রয়েছে, তিনি রাষ্ট্র ক্ষমতা আসলে আমাদের জন্য অনেক কল্যাণকর হবে। কিন্তু সে চিন্তা না করে তিনি যখন হুজুররা যে কথা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই কথাগুলো যখন বলেন, তখন হুজুরের কান খাড়া করে বলে উচ্চারণটা কেমন হলো, এখানে লাহানে জলই হলো কিনা, ঠিকমতো কোরআন শরীফ পড়তে সে পারে না, তারপর আবার আমাদের মধ্যে আরবি বলতে আসে, এই কথাগুলো বলার সুযোগ হয়ে গেল। দ্বিতীয়ত, যেখানে সালাউদ্দিন সাহেব আরও বেশি বিব্রতকর পরিস্থিতি তৈরি করলেন, তিনি যেটাকে বললেন যে জনাব তারেক রহমান সাহেব আমাদের জাতীয় ইমাম, উনি বলার চেষ্টা করেছেন জাতীয় নেতা, ন্যাশনাল লিডার। তো ইসলামে যে ইমাম শব্দটি, সেই ইমাম শব্দটির সঙ্গে দুটো শব্দ জড়িত আছে। একটা হলো আধ্যাত্মিক, মারেফতি, রুহানি, আরেকটি হলো পার্থিব। আর পার্থিব যে ইমাম যে শব্দটি আমরা এখানে ব্যবহার করি বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, কিন্তু সত্যিকার অর্থে ইমাম বলতে যেটাকে ধরুন ইমাম আয়াতুল্লাহ খামেনি, ইমাম আলী খামেনি এখন যিনি আছেন তিনি, অথবা ধরুন চার মাযহাবের চার ইমাম, অথবা শিয়াদের ইমাম, অথবা ইমাম জাফর সাদেক, এই যে যারা ইমাম নির্বাচিত হয়েছেন তাদের একটা প্রক্রিয়া আছে। ওই প্রক্রিয়া সঙ্গে যে বাস্তব অবস্থা তার সঙ্গে সঙ্গে আবার রুহানি, এই দুটো না হলে ইসলামী তাহজিব এবং তমদ্দুন অনুযায়ী ইমাম শব্দটি ব্যবহার করা যায় না। তো এক্ষেত্রে ইমাম, খলিফা এই শব্দগুলোর মানে বিশাল ব্যাপ্তি। তো এই বিষয়টি আমি মনে করি না যে এটা জনাব সালাউদ্দিন সাহেব জানতেন না, তিনি জানতেন, কিন্তু এটাকে তিনি খুব হালকাভাবে নিয়েছেন যে তিনি এই কথাটা বললে যেহেতু আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন,
বিএনপি দেশের বড় দল, তারা সেখানে গেছেন জনগণকে দেওয়ার জন্য, কাজেই সবাই তাকে খুব ওয়েলকাম করবে। কিন্তু যখনই জাতি ইমাম বলেছেন, সঙ্গে সঙ্গে সবাই যেভাবে ভুয়া ভুয়া করেছে, কিংবা তিনি যেভাবে মাদ্দা জিল্লুহুল আলী এই শব্দটি উচ্চারণ করার চেষ্টা করেছেন, এটা হয়নি, উচ্চারণটা হয়নি। তখন মানুষের মধ্যে একটা চাপা মুচকি হাসি, একটা টিটকারি টিটকারি ভাব চলে আসছে। তো ওনার মতো একটা হাই প্রোফাইলের নেতা, লেখাপড়া জানা মানুষ, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, জেল খাটা, জুলুম অত্যাচারের শিকার হওয়া, দেশের বাইরে গুম হয়ে যাওয়া ইত্যাদি নানা রকম উপাধি তার রয়েছে। তো তার মতো একজন পোড় খাওয়া মানুষ এরকম যাকে বলা হয় অস্থিরতার কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে ওভার অ্যাক্টিং করতে গিয়ে এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন, এটা আসলে বিএনপির জন্য একটা মারাত্মক নতুন ফ্যাতনা এবং ফ্যাসাদ তৈরি করবে। আপনারা যারা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ওয়াজ শুনেছেন, তারা অনেকেই দেখবেন যে উনি প্রায় ঠাট্টা করতেন বা স্যাটায়ার করতেন যে আমাদের দেশের অনেক লোক অনেক মানুষকে বড় করার জন্য নানা রকম উপাধি লকব দেয়, বিশেষ করে ইসলামী যারা আদেশকে চ্যালেঞ্জ করা এবং এটাকে ওই পর্যন্ত মেকানিজম করে নিয়ে আসা, সেটা করতে করতে ইলেকশন হয়ে যাওয়ার টাইমটা হয়ে যাচ্ছে। তার মানে এখানে এরকম কোনো সম্ভাবনা দেখছি না। আর দ্বিতীয়টা হচ্ছে যেহেতু তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সেই ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ করা এবং এটা করার পিছনে মূলত থাকবে হচ্ছে পার্টি যদি ইলেকশনে আসতে চায় তাহলে তাদের নেতৃত্ব চেঞ্জ করে আসতে হবে। তা আওয়ামী লীগের আসলে গত 24 বছরের এবং বিগত যদি আওয়ামী লীগকে বলি, এটা হচ্ছে শেখ হাসিনার ফ্যামিলি বিজনেস। এখানে এই বিজনেসে সে কাউকে শেয়ার দেয় নাই। সো এখানে অন্য কেউ এসে পার্টিতে দায়িত্ব নিয়ে কিছু করবে এরকম সম্ভাবনা আমি দেখি না। লতিফ সিদ্দিকীর মতো বা কাদের সিদ্দিকীর মতো দু একজন পক পক করে চিল্লাচিল্লি করছেন, বাট ওইটাতে খুব একটা ইম্প্যাক্ট মানুষের মধ্যে পড়ে না, এটা আমি যেটা মনে করি। সাংগঠনিকভাবে তারা সম্পূর্ণ ফেলিয়ার। দ্বিতীয়ত আসে হচ্ছে বিএনপি। বিএনপির সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেছে সাংগঠনিকভাবে তারা কমপ্লিটলি কলাপস করছে সাংগঠনিকভাবে। কারণ কি, তাদের যে শীর্ষস্তরীয় নেতৃত্ব আছে আর যাদের তাদের লোকাল যে নেতৃত্ব আছে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং লোকাল নেতৃত্বের মধ্যে দেখা গেছে অধিকাংশে ইনফিল্ট্রেশন হয়েছে, আওয়ামী লীগের লোকজন ঢুকে গেছে, যেহেতু তাদের ফাইন্যান্সিয়াল মানে কন্ডিশনসটা অনেক ভালো, তারা যে কোনো সময় বিএনপির অ্যাসেট মানে বিএনপি আওয়ামী লীগের অ্যাসেট গুলো চালাচ্ছে। যেমন ঢাকা শহরে যদি আপনি যে কোনো বার দেখেন, আপনি যে কোনো 5 স্টার হোটেল দেখেন, যেগুলো আওয়ামী লীগের মালিকানা ছিল সবগুলোই এখন চালায় কারা, দেখবেন যে সবই হচ্ছে বিএনপির কোনো না কোনো নেতা চালায়। যতগুলো মিডিয়া সেন্টার আছে, যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, যতগুলো পত্রিকা আছে, কারা চালায়, দেখবেন বিএনপির কেউ না কেউ চালায়। কিন্তু মালিকানা কিন্তু সবই আওয়ামী লীগের আছে, মালিকানা কিন্তু একটাও চেঞ্জ হয় নাই। মালিক তাকে একটা অথরাইজেশন লেটার দিয়েছে যে আপনি আমার ব্যবসাটা চালাবেন, আবার যখন ওরা ইলেকশনে আসবে তারা আবার ব্যবসাটা ঘুরায় নেবে। ফ্যামিলি অবস্থা আর কি, যেমন আওয়ামী লীগ থাকতে মানে বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন মানে বিএনপি তাদের সাথে একটা ভালো রিলেশন মেনটেন করে চলেছে, এখন আবার বিএনপি তাদের সাথে আওয়ামী লীগ তাদের সাথে একটা ভালো রিলেশন মেনটেন করে যাচ্ছে। আর তার থেকে বড় বিষয়টা হচ্ছে যে ওনাদের নেতৃত্বটা দেশে থাকেন না, উনি বিদেশে থাকেন। বিদেশে উনি ডিজিটাল মিডিয়াতে ইনফ্লুয়েন্স করেন। আমি এটা আগেও বলেছি যে ডিজিটাল মিডিয়া ইনফ্লুয়েন্স করে কখনো নেতৃত্ব নেওয়া যায় না। নেতৃত্ব নিতে গেলে তাকে আলটিমেটলি ফিল্ডে আসতে হবে, এবং তার ফিল্ডে আসাটা অনিশ্চিত, এবং সে নিজেই মুখ থেকে যেদিনকে নিশ্চিত করে বলবে যে আমি আগামীকাল ফ্লাই করব, সেদিন মানুষজন হয়তো শুনে বলবে। কিন্তু তার নেতা কি বলছে, প্রমুখ নেতা কি বলছে, এই পর্যন্ত বহু নেতার বহু গল্প আমরা শুনে ফেলেছি। উনি ডিসেম্বরে আসতেছেন, নভেম্বরে আসতেছেন, বছর হয়ে গেছে, বছর ঘুরে গেছে, মানুষজন ভুলে গেছে, মানুষজন এটা নিশ্চিত হয়ে গেছে যে উনি দেশে আসবেন না আনটিল আনলেস উনি রাজা হয়ে আসতে চাইবেন, কারণ উনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে উনি দেশে ফিরবেন। এরকম মানে আবদার নিয়ে যদি থাকেন, মানুষ তাকে রিজেক্ট করতেছে। এখানে একটা নেতৃত্বের শূন্যতা আমি দেখি বিএনপিতে। থার্ড নাম্বার যেটা দেখি যে বিদেশি মধ্যস্থতার উপরে তাদের একটা নির্ভরশীলতা দাঁড়ায় গেছে। তারা বিদেশি শক্তি নির্ভর একটা দল হয়ে গেছে। তাদের নিজস্ব যে যোগ্যতা ছিল সেই যোগ্যতাটা এই মুহূর্তে আমরা দেখতেছি আর মোটেই নাই। মানে সম্পূর্ণভাবে তারা এই জায়গায় ব্যর্থ আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা ডিপ্লোম্যাটিক চ্যানেলেও কাউকে দেখতেছি না যে তারা কোনো রকমের কোনো কর্তৃত্ব দেখাতে পারছে যে হ্যাঁ আমরা উল্টা ইন্ডিয়াকে অথবা চীনকে অথবা ইউএস এর এই লবিংকে আমরা চ্যালেঞ্জ করতেছি। হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ কারা করে, ওই ধরেন যে পিছনে বট বাহিনীর মতো একটা চ্যানেল খুলে সেখান থেকে দুইটা মেসেজ পাস করলে ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটা কোনো ইম্প্যাক্ট ফেলে না। ঠিক আছে, সো এটা বলতে হবে নেতৃত্বকে খুব বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে যে আমি ইন্ডিয়ার এই চুক্তিকে চ্যালেঞ্জ করি বা ইন্ডিয়ার এই আবদারকে চ্যালেঞ্জ করি অথবা ইউএস এর এই জিনিসটাকে আমি চ্যালেঞ্জ করি। কেউ কিন্তু ডাইরেক্টলি কোনো কথা বলেন না, ইনডাইরেক্টলি ঘুরায় ফেরায় অনেকগুলো কথা বলেন, দ্যাট ডাজন্ট
মানুষকে এটা কোনো নিবৃত করে না, মানুষ এটাকে অখুশি, এটা বিএনপির উপরে, তারা নেতৃত্বের উপরে অসম্ভব রকমের অখুশি, এটা তারা জানেন, তারা যে জানেন না তা না, কিন্তু তাদের এটাতে কর্ণপাত হয় না, কারণ তারা এখনো পর্যন্ত বিশ্বাস করেন যে ওই যে লবিস্ট পার্টি বলেছিলাম এর আগের মধ্যে, জবলিস্টরা তাদেরকে এমন ভাবে মিষ্টি খাওয়াচ্ছে যে তারা মনে করতেছে তারা ইলেকশনে যত কিছুই হোক স্টিল দে আর দ্য মেজরিটি, হুইচ ইজ ভেরি রং। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এনসিপি। এনসিপির একটা বড় জায়গা রয়ে গেছে, এনসিপি নাম শুনলেই এখন এনসিপিটা হয়ে গেছে আরবান এনসিপি, এটা লোকাল এনসিপি নাই। যদিও তারা বলতে চাচ্ছে যে আমরা অমুক সারা বাংলাদেশে আমরা মানে কি বলে আমাদের নেতৃত্বে রয়ে গেছে, আমরা ক্যান্ডিডেট দিচ্ছি, কিন্তু ক্যান্ডিডেট দিতে যে তারা যে সকল টেকনিক ইউজ করতেছেন এটা হচ্ছে বেসিক্যালি ওয়েস্টার্নের গভর্নেন্সের মাধ্যমে যে সকল টেকনিক তাদেরকে দেয়া হচ্ছে, বা এন্টি কারাপশনের একটা ইমেজ তৈরি করা হচ্ছে, বা টেকনো ক্রিয়েটিভ একটা ন্যারেটিভস তারা তৈরি করতেছে, যে ন্যারেটিভসে তারা মনে করতে যে আর বড় পপুলার, তারা হচ্ছে বেসিক্যালি ডিজিটাল মিডিয়াতে পপুলার হয়ে গেছে, কিন্তু আমি মনে করি না যে তারা সাধারণ ভোটারদের কাছে যথেষ্ট পপুলারিটি নিতে পারতেছে। এখানে সবচেয়ে বড় যে জায়গাটা নিয়ে এনসিপি কে নিয়ে সবার সন্দেহ সেটা হচ্ছে ইউএস এর ডিপ্লোমেসিতে তারা পাড়া দিয়েছে, এবং তাদের আর্কিটেকচারটা মানে দলের যে আর্কিটেকচারটা, এই আর্কিটেকচারটার পিছন কোনো শক্তি, কোনো নেতৃত্ব দেখা যায় না বিধায় সবার ধারণা এটা ইউএসএ। সো এই জায়গাটাতে তারা একটা নেগেটিভ রোল প্লে করে, যে নেগেটিভ রোল প্লেতে তাদের ইলেকশনে বড় রকমের হুমকি স্বরূপ, বাট তারা জানি না তারা এটা কি ভাবে লড়বেন, এটা তাদের ব্যক্তিত্ব। আমি আমার ফাইন্ডিংসটা বললাম। এরপরে আসেন যে মানে বেসিক্যালি যেটা নিয়ে মানে আমাদের ইলেকশনটাকে মেকানিজমটাকে, এনসিপির কথা বললেন, বিএনপির কথা বললেন, জামাতের কথা একটু শুনতে চাই আপনার কাছে। ও আচ্ছা সরি, আই মিসড আউট দি জামাতের বিষয়টা হয়ে গেছে। ওই যে বললাম জামাত হচ্ছে, আমি এর আগে আমার কথায় বলেছিলাম যে বেনিফিশিয়ারি গ্রুপ, দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি গ্রুপ। এই যে তিনটা দলের বা এই যে সমালোচনা করলাম, এই সমালোচনাতে যতগুলো ভোট নেগেটিভলি বের হয়ে যাবে সবগুলো যে ঢুকবে হচ্ছে জামাতের ঘরে, কারণ জামাত হচ্ছে মানে সবার জামাই, মানে মানে তারা হয়ে গেছে যেখানে যে মানে যে ধরনের কোনো নেগেটিভ কোনো ইস্যুজ আছে সেই ঘরের সেই ভোটটা যে জামাতের ঘরে পড়তেছে। কারণ জামাত হচ্ছে দুইটা জিনিসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আছে। কিভাবে অ্যাডভান্টেজ আছে? বাংলাদেশ হচ্ছে 95% মুসলিম জাতি, মুসলিমের একটা ইমোশন কাজ করে। তো যেখানেই মানে কেউ টুপি পরে আসে বা একটা পায়জামা পাঞ্জাবি পরে আসে, তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয় যে ঠিক আছে উনি বোধহয় খুব পায়াস মানুষ, ওনাকে ভোট দেওয়া যেতে পারে। এই যে একটা কনসেপ্ট, কথাগুলো বলছে, কথাগুলো মানুষ খুব দ্রুত পিক করে, মনে করে যে ওনার হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তাদেরকে, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি তারা ধর্মকে বায়াস করে এই কাজটা করতে পারেন, কিন্তু এবারে তার কিছু চ্যালেঞ্জও ফেস করবেন। কারণ হচ্ছে তাদের যে পরবর্তী নেতৃত্বটা তৈরি হচ্ছে, যেটা ধরেন আমি ছাত্র শিবির বলতে পারি, যাদের অলরেডি সাকসেস রেট দেখা যাচ্ছে, এটাকে যদি তারা মনে করেন এটা জামাতের সাকসেস রেট, এটা আমি আবার মনে করি না। কারণ এখানে ছাত্ররা এই ছাত্র শিবিরকে বেছে নিয়েছে দুইটা কারণে। তারা হচ্ছে স্পষ্টবাদী, সত্য কথা বলেন, এবং তারা এখন পর্যন্ত কোনো ধরনের অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত নন। তার মানে কি, যে 4 কোটি ভোটের কথা আমি এর আগের বারে বলেছিলাম, যে আওয়ামী লীগের মানে ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল, তো সেটাকে মানুষ আসলে কিভাবে দেখবে? মানে সেটা কি ধুয়ে গেল, ছাত্রলীগের হয়ে গেল? ছাত্রলীগের সাথে যারা মিলেমিশে যারা দলের নাম দিয়েছিল, তাদেরকে যদি আপনি এখন যদি দেখেন যে তারা কোন একটা ভার্সিটির সভাপতি হয়েছে ছাত্র মানে সংগঠনের, তারা ওই মুহূর্তে ওই 4 বছরে যা যা করেছে সেটা তো এই স্টুডেন্টরা চোখে দেখেছে। তারা কি আদৌ মারামারি করেছে? তারা কি কাউকে গুলি ছুড়েছে? তারা কি কারো কোনো অন্যায় ভাবে কোনো তাদেরকে মারধর করতে গেছিল? না। তারা যে কাজটা করেছিল সেটা হচ্ছে, সেটা আমি আমাদের মিলিটারি ভাষায় আমরা বলি স্পায়ানেস। মানে হচ্ছে আপনাকে যদি জিততে হয় বড় একটা শক্তি বিষয়ে, আপনাকে তার কেন্দ্রবিন্দুতে, শক্তির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে, কিন্তু ডিসগিউসে থাকতে হবে, এবং তারা দে ডিড ইট কারেক্টলি। এটাকে আপনি রং বলতে পারেন না, কারণ গত 17 বছরে আমি নিজেকেও তো ধরেন আমার প্রতি যে পরিমাণ অত্যাচার হয়েছে, আমি যেভাবে টার্গেটেড, আমাকেও তো ওদের মাঝে মাঝে ওদের ডিসগিউস নিয়ে চলতে হয়েছে, ওদেরকে দেখাতে হয়েছে যে আমি তোমাদের লোক, আমাকে ভাবাইতে হয়েছে তাদেরকে যে হ্যাঁ আমি তোমাদের লোক, আমি তোমাদের ক্ষতিকারক না, তাহলে তো ওরা আমাকে মেরে ফেলবে। ওরা তো আমাকে মেরে ফেলার চেষ্টাও করেছে, এমন তো না যে চেষ্টা করেনি। 14 সালে যদি চেষ্টা করে থাকে তাহলে আমি 24 সাল পর্যন্ত বেঁচে আসলাম কিভাবে? ডেফিনেটলি আমিও ডিসগিউস নিয়েছি, এটা বলতে অন্যায় কিছু মনে করি না।
হ্যাঁ, কি এখন যে একটু বলতে পারতেছি কারণ হচ্ছে যে ওই সমসাময়িক সময়ে বলার কোনো স্কোপই ছিল না। কারণ আপনার প্রথম কথা হচ্ছে আপনি কার কাছে বিচার চাইতে যাবেন? পুলিশের কাছে? পুলিশ বিকৃত 100%। আপনি আদালতে যাবেন, আদালত বিকৃত 100%। তো আপনি তো ন্যায় বিচার বা আপনি তো কোনো জায়গায় কোনো বিচার পাবেন না। সো কোনো মানুষই এই কাজটা করে নাই। সেটা ছাত্র শিবিরও করে নাই। আমি এটাকে অন্যায় চোখে দেখব না। এটা আমি নিজে করেছি যেহেতু আমি এটাকে অন্যায় ভাবি না। এখন আসেন যে এই বিষয়গুলোকে আমরা যখন মানে এখন যে অ্যালায়েন্সমেন্টটা দেখতেছি জামায়াতের, তো জামাত হচ্ছে এখানে সবচেয়ে বেনিফিশিয়ারি গ্রুপ। কিন্তু সমস্যাটা হয়ে গেছে জামাতের নিজস্ব কোনো এখতিয়ার নাই। কারণ হচ্ছে যদি তারা বলে যে আমি ইসলামিক গ্রুপ, তারা আসলে ইসলামের মূল ভিত্তির থেকেই সরে গেছে। তারা ইসলামকে আসলে মূল ভিত্তির যে জায়গাটায় সেখানে নাই। তারা হচ্ছে মডার্ন ইসলামিক নাম দিয়ে যেভাবে আসে জামাত, সেটা হচ্ছে কম্প্রোমাইজড। তার মানে হচ্ছে যে কোনো শক্তির কাছে সে কম্প্রোমাইজড হবে এবং সবার আগে সে কম্প্রোমাইজড হবে হচ্ছে ইউএস এর কাছে। তো পরাশক্তির কাছে যদি সে মানে মাথা নত করে, তাহলে তো তাকে আমরা দল হিসেবে কখনোই স্ট্রং দল হিসেবে আমরা নিতে চাইবো না। কারণ সে তো আমার ভোট আমাকে বিক্রি করতেছে বিদেশের কাছে। ঠিক যেমনটা শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে আমাদেরকে বিক্রি করে গেছে না গত 16 বছর ধরে আমরা দেখেছি না। ঠিক এটা যে আগামীতে কেউ আমাদেরকে বিক্রি করবে না এবং জামাত যে বিক্রি করবে না তার গ্যারান্টিটা জামাত কিভাবে দিবে সেটা স্পষ্ট করতে পারে নাই। কারণ তারা স্পষ্টভাবে ইউএস এর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তো যেহেতু তারা বলে নাই তার মানে হচ্ছে স্পষ্টভাবে বোঝা যায় যে জামাত এখানে কিছু একটা কম্প্রোমাইজ স্টাইজে আছে। ঠিক কিন্তু সিমিলারলি আমি এখানে যদি বলি যেরকম এনসিপিও আছে। যুক্তরাষ্ট্রের ব্যাপারে যেরকম বলে নাই স্ট্রং কোনো বার্তা, সেরকম তো ইন্ডিয়ার ব্যাপারেও আমরা জামাতকে ওইরকম স্ট্রং কোনো কিছু দেখি না। আপনি সঠিক দেখতে মানে পান আমরা কিনা? সেটাই বললাম যে জামাতকে নিয়ে আপনি যদি ক্রিটিসাইজ করতে বলেন, আমি এতগুলো দলের যখন ক্রিটিসাইজ করতে, জামাতের ক্রিটিসাইজটা হচ্ছে ওরা বুঝে গেছে যে এই যে বড় দল বা ছোট দল যাই দল, তাদের যত রকমের ক্রিটিক্যাল নেগেটিভ পয়েন্ট হবে সেটা তার হবে পজিটিভ। কারণ মানুষ আসলে যাবে কোথায়? তো যাবে হচ্ছে ভোট দিবে জামাতকে। এটা হচ্ছে তাদের একদম স্পষ্ট ধারণা হয়ে গেছে। কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম এইবারের ভোটে আরেকটা ভোট আছে, সেটা হচ্ছে না ভোট। মনে করেন 51% না ভোট যদি পড়ে, ধরেন আপনার 100টা ভোটের মধ্যে কাস্টিং হয়েছে 80টা ভোট এবং তার মধ্যে যদি 41টা ভোট পড়ে যায় না ভোট, তাহলে কিন্তু না ভোট। দ্যাট মিনস দেয়ার ইজ নো গভর্নমেন্ট। সো ইউ হ্যাভ টু কাম ব্যাক উইথ এ নিউ কনসেপচুয়াল ইলেকশন অথবা একটা নতুন গভর্নমেন্ট সিস্টেমে আসতে হবে। যেটার কারণে যদি আলোচনায় বলি, গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ফেরত আসছে। এটা হঠাৎ করে এখনই কেন আসলো? এটাকে যদি আপনি বলেন তাহলে হচ্ছে আপনার যে আপনি শুরুতে যখন ইন্ট্রোডাকশনে বলতেছিলেন যে দেয়ার আর সার্টেন ঘটনা ঘটতেছে, যে ঘটনাগুলো কি আমাদেরকে ইন্ডিকেশন দেয় না যে বাংলাদেশে ইলেকশনের আগে কি আর কিছু ঘটতে যাচ্ছে? যদি বলেন হ্যাঁ, আমি আপনার সাথে একমত। কারণ এই মুহূর্তে এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আনার কেন প্রয়োজন, এইটা আমি যদি সরকারের নীতি নির্ধারকদের কাছে ব্যাখ্যা করি, কেন এত যদি এটা যদি সত্যি দরকার ছিল তা তো এই গত 6 মাস আগেও হতে পারতো বা গত 1 বছর আগে হতে পারতো। কিন্তু এটা হলো কেন এখন? হঠাৎ করে 3টা শুনানি 1 মাসে কিভাবে হয়ে গেল? মানে কিভাবে এটা কে নিয়ে আসলো? এটার পিছনে মেকানিজমটা কার? কি তাদের এজেন্ডা? এগুলো ক্লিয়ার না। তো যদি ক্লিয়ার না, মানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একটা আগে এত সব ঘটনা মানে বেশ কিছু ঘটনা এটার এগুলো আগে ঘটতে পারতো, যেটা আপনি বলতে চাচ্ছেন যে আগেও হতে পারতো, কিন্তু ঠিক তফসিল ঘোষণার আগের মাসে কেন এতগুলো ঘটনা? এক্স্যাক্টলি মানে ধরেন তফসিল ঘটনার পরে যদি আমি এখন আসেন যে কথাটা শুরুতে বলতেছিলাম, বাংলাদেশের আসলে এই ইলেকশনটার ইলেকশন নাই, ইট হ্যাজ বিকাম এ সিলেকশন। কেন? কারণ হচ্ছে ওই পরাশক্তি 3 জন কাকে কি সিলেকশন করবেন, ভাগাভাগি হবে কিনা, এটার উপর নির্ভর করতেছে হচ্ছে আসলে ইলেকশন। কারণ তারা ভাগ নিবে, যেমন ধরেন 3টা ভাগ যদি আমি একদম সমভাগে ভাগ করি, আপনার কাছে জিনিসটা শুনতে খারাপ লাগবে বাট দিস ইজ দ্য রিয়ালিটি, যে আমাদের আসলে মানে মানে 3টা মেজর পয়েন্ট আছে যে পয়েন্টে আসলে আমরা ভাগাভাগি হয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে মানে মেরিটাইম কন্ট্রোল, আমি যেটা বলতেছিলাম ইন্দো প্যাসিফিক এভিয়েন্ট কন্ট্রোল। এখানে মূল জিনিসটা হচ্ছে ইউএস এর একটা পলিসি আছে, তাদের পলিসি হচ্ছে কোয়াড নাম। হ্যাঁ, কোয়াড একটা তারা একটা অ্যালাইনমেন্ট বলেছিল, যেটা তারা জাপান এবং অস্ট্রেলিয়া, বাংলাদেশ সরি দিয়ে তারা ইন্ডিয়া সহ একটা অ্যালাইনমেন্ট করেছে। এটা সাপ্লাই চেইন অ্যালাইনমেন্ট, যেটাতে তাদের এই বে অফ বেঙ্গলের এই রুটটা তাদের দরকার। এটাকে তারা চায় যে এটা স্টার্ট করতে। তারই একটা পার্ট হিসেবে ডিপি মাধ্যমে একটা অ্যালাইনমেন্ট করা হচ্ছে যে কোম্পানিটা, সেই কোম্পানিটা বেসিক্যালি ইউএস এর ফান্ডেড একটা কোম্পানি। দিস ইজ ট্রু, মানে এটা দুবাই বেস কোম্পানি নামে বাট বেসিক্যালি এটা ইউএস ফান্ডেড কোম্পানি। তার মানে তাদের একটা অ্যালাইনমেন্ট এখানে আছে, ঠিক আছে।
ঠিক চিটাগাংয়ের মুখে যদি আপনি মানে চিটাগাংকে যদি একটা পোর্ট হিসেবে দরকার দেখেন, ঠিক সেরকম যদি আপনি নেভির একটা কোস্ট গার্ডকে দেখেন, তাদের যে অ্যালাইনমেন্ট গুলো, এখানে আবার পাকিস্তান এসে যথেষ্ট অ্যালাইনমেন্ট নিচ্ছে। চায়না তার নিজস্ব 2টা সাবমেরিন দিতে চাইছে। মানে এভরিবডি হ্যাজ সাম ইন্টারেস্ট। ইন্ডিয়া তাদের একটা নতুন সাপ্লাই চেইন খুলে দেখায় দিচ্ছে যে তারা কিভাবে পায়রা বন্দর থেকে ঢুকবে। সে পায়রা বন্দরের তাদের গত মাসে একটা চুক্তি হয়েছে জানা যায়, যদিও আমি এই চুক্তির ব্যাপারে এখনো পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারি না, এই জন্য আজকে আপনার আলোচনায় নিয়ে আসবো না। যেটা আমরা নেক্সট পর্বে আমি হয়তোবা এই স্ট্র্যাটেজিক ইয়েগুলো কিভাবে হচ্ছে দেখেন। তার মানে এত কিছু ঘটতেছে যেটা আপনি বলতেছিলেন, এগুলো কিন্তু এখনই কেন ঘটতেছে? এটা তো আরো 6 মাস আগে ঘটতে পারো। কেন মিস্টার আশিক, যিনি বিডা চেয়ারম্যান, উনি কেন পিপি এর মানে প্রধান হবেন? উনি কেন আবার বেজার প্রধান হবেন? সব চুক্তি কেন ওনার একা হাতে হবে এবং এই চুক্তি কেন মানুষের কাছে এক্সপোজ করা হবে না? উনি বলতে চাচ্ছেন চুক্তির কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো স্ট্র্যাটেজিক বিষয়ে বলা যাবে না। তো আমার কথা হচ্ছে যে আমার লাভ না আমার ক্ষতি, আমি একজন জনগণ হিসেবে আমি জানবো না, তাহলে উনি যে কিছু করতেছেন না এটা আমি গ্যারান্টি দিতে পারলাম না। তাহলে ওনাকে এতদিন ধরে ওনার উপরে কোশ্চেন মার্ক করা হয়নি, আমি এখন কোশ্চেন মার্ক করলাম। ঠিক আছে? তো দিস ইজ ওয়ান অফ দ্য ইস্যুস। একটা সিদ্ধান্ত, মানে সেখানে মানুষ জানবে না, মানুষ জানতে পারবে না। এবং আশ্চর্যজনকভাবে হলো সত্য যে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু এই নিয়ে খুব বেশি মানে আন্দোলন বা উচ্চবাচ্য করছে না। না, ওই যে বললাম যে ভাগাভাগির একটা মানে ডিপ স্টেক মিশন চলতেছে। ডিপ স্টেক মিশনটা মানে হচ্ছে এটা দেশের বাইরে বসে এদেরকে মানে বলতেছে যে তুমি আসলে তোমাকে এই ভাগ দিব, তুমি আসলে তুমি এটা পাবা। এই যে ভাগাভাগির মধ্যে আমি বারবারই গতবারও বলেছিলাম, কোন দলটা নতুন করে আসছে সেটা হচ্ছে এনসিপি। এখন এনসিপি কি এই ভাগের পার্ট হয়ে যাবে? কারণ মানুষ তো একটা বেছে নেবে, কাউকে না কাউকে তো বেছে নেবে। ধরেন আওয়ামী লীগকে বাঁচলো না, বিএনপি কে বাঁচলো না। জামাত নিয়েও যে প্রসঙ্গটা বললাম যে জামাত সবার ঘরে যেহেতু একবার করে হাত মিলাইছে, তাকেও খুব বিশ্বাস কেউ করে না, এবং সে যেহেতু ধর্মিক হলেও সে ইসলাম ধর্মকে যে প্রতিষ্ঠিত করবে সেটাও সে স্পষ্ট করে বলে না। তার মানে হচ্ছে হি ইজ এ ডাউটফুল ক্যারেক্টারিস্টিক হিসেবে রয়ে গেছে। তাহলে থাকলো কে? সেটা হচ্ছে এনসিপি। কিন্তু এনসিপি কিন্তু এখনো পর্যন্ত তাদের নিজস্ব স্ট্রাকচার ঘোষণা করতে পারে নাই। তাদের যে দলীয় ডক্ট্রিন কি হবে, তারা কি আদত ইন্টারন্যাশনাল পলিসি কি হবে, তারা ফাইন্যান্সিয়াল পলিসি কি হবে, এটাকে তারা বলে নাই। তারা যেগুলো করতেছে সেগুলো হচ্ছে ডে টু ডে ওয়ার্ক। একজনকে দলীয় মনোনয়ন দিয়েছেন, সে আগে রিক্সা চালক ছিলেন এবং সে ওই জুলাই যোদ্ধা। আমি এটাকে খুব বেশি সাপোর্ট করি না যে এটা নিয়ে সে জাতীয়ভাবে দলীয়ভাবে দেশ গঠন করবেন বা সরকার গঠন করবেন এটার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমি তাকে এরকম অ্যালাইনমেন্ট মনে করি না। আমি মনে করি যদি তারা সারা বিশ্বের সকল ইকোনমিস্ট যারা বাংলাদেশি প্রবাসে আছেন অথবা দেশে ছিলেন, বা তাদেরকে নিয়ে একটা সেমিনার করতে পেরেছেন, তারা একটা পলিসি বের করতে পেরেছেন যে বাংলাদেশে আমরা এই ইকোনমিক পলিসিগুলো এনসিপি ধারণ করবে। তারা একটা ফরেন পলিসি দেখাতো যে হ্যাঁ আমরা এই ফরেন পলিসি ধারণ করবো, এর বাইরে যাব না। যদি বলতো যে আমাদেরকে যদি কেউ সে ইউএস কালকে এসে বলে যে আমার এই কন্ট্রাক্ট, কিন্তু সেখানেও তারা কম্প্রোমাইজড হচ্ছে। তার মানে এই পার্টিটাও যে কম্প্রোমাইজড হচ্ছে কি হচ্ছে না, দিস ইজ এ ডাউটফুল ক্যারেক্টার। তো আমি যেটা মানে যে প্রসঙ্গ বলতেছিলাম যে দেখেন এখন কোথায় যে আটকায় আছি, মানে বন্দর চুক্তি নিয়ে অনেক কথা হচ্ছে গত 1-2 সপ্তাহে। আমি যেটাকে বললাম যে এটা ডিটেলস করতে গেলে একটা লম্বা সময় লাগবে, আজকের আলোচনা নিয়ে আসলাম না। ঠিক সেই রকম ভাবে বিদ্যুৎ আর জ্বালানি একটা করিডোর করে ফেলেছে। যেমন ধরেন আদানির সাথে একটা কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্ট বাতিল করে নাই। এর বাইরেও কিন্তু কিছু কন্ট্রাক্ট আছে যে বাংলাদেশের সাথে 2টা লাইন কনস্ট্রাকশন করা হয়েছিল ইন্ডিয়ার মাধ্যমে, নেপাল থেকে বিদ্যুৎ আসবে, বিদ্যুৎ কেনা হবে। এই যে করিডোর গুলো, এগুলো হচ্ছে মানে আপনার এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক সিমিলারলি চায়নারও একই জিনিস আছে। চায়নাও একই এখন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করেছে। সে মায়ানমারের পথ দিয়ে সে যে বাংলাদেশে এনার্জি দিতে বিক্রি করতে পারবে না বা চাইবে না তারকে বলতেছে, সেটাও সে চাইতেছে। তো সেরকম সবারই একটা ইন্টারেস্ট এরিয়া তৈরি হয়ে গেছে। সেই ইন্টারেস্টটা আসলে কতটুকু কে রাখবে, সে কোন ইলেকশন পার্টি আসলে কাকে রাখবে, সেটাও তারা পরীক্ষা করতেছে। ঠিক সেরকম ভাবে ধরেন সে এখানে মানে 3 দেশের এজেন্ডা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং কার কি লাভ হবে লস হবে সেগুলোর হিসাব নিকাশ, এবং এই সমীকরণ নির্বাচনটা ডিপেন্ড করতেছে যে নির্বাচন করে লাভ হবে নাকি নির্বাচন না করে লাভ হবে, কোন দলকে সাপোর্ট করে। আর এই দলগুলো তাদের এজেন্ডাতেই ঘুরপাক খাচ্ছে, তাদের এজেন্ডাকে বাস্তবায়নের জন্য, বা তাদের মনে করছে যে মানে তারাই পারে, মানে বিদেশি শক্তিই পারে ক্ষমতায় নিয়ে আসতে, মানে তাদের ফাঁদে পা দেওয়া। এক্স্যাক্টলি। এইখানে আমি আপনাকে বলবো যে বাংলাদেশের মানুষ পরিবর্তন হয়ে গেছে। এটা তারা যদি না বুঝেন
তারা ভুল করতেছেন। আমি আবারও সবার প্রতি বলতেছি, এই যে কটা দল নাম নিলাম সবারকেই একই তথ্য বলতেছি যে তারা যদি এই ভুলটা এবারে করেন, যে বাংলাদেশের মানুষকে মনে করেন বোকা, বাংলাদেশের মানুষ মনে করেন যে তাদের কথায় নেচে তাদেরকে ভোট দিয়ে ফেলবে, দিস ইজ ভেরি রং অ্যাজাম্পশন। এখানে একটা বড় এইখানে একটা জায়গায় যেখানে মানে বোঝার বিষয় আছে, যেটা আরেকটু সময় ম্যাচিউর হলে বোঝা যাবে যে আসলে আদত কি হতে যাচ্ছে। যেমন আমি যেটা বললাম যে ডক্টর আশিক যদি ওই পাবলিকলি কন্ট্রাক্ট পেপারটা না বলতে পারেন, তাহলে আমি ওনাকে ওনার প্রতি একটা আঙ্গুল তুলবো না, এটা উনি করতে পারেন না। উনিও তো এখন এই মুহূর্তে সরকারের একটা অংশ হিসেবে এই কাজটা করতেছেন। তাহলে উনি যে কোম্পানিকে দিয়েছেন ওটা তো আমেরিকার মালিকানার কোম্পানি, হতে পারে দুবাই বেস কোম্পানি। সেই জায়গায় আদানিও কন্ট্রাক্টের জন্য চেয়েছিল, আদানি কেন পায় নাই? তাহলে আদানিরও তাহলে কি দুর্বলতা ছিল? কিন্তু কোথায় যে মেকানিজম হচ্ছে, মোংলা পোর্টের কত অংশ ইন্ডিয়ার হাতে আছে? 45% মালিকানা। ঠিক সেরকম যদি আমি পায়রা বন্দর বলি, পায়রা বন্দরে এই মুহূর্তে কে করছে, মানে কার আন্ডারে এটা কন্ট্রোলে রেখেছে? পায়রা বন্দর অবশ্য ইন্ডিয়া অপারেট করে। ঠিক সিমিলারলি আমাদের ডিপ সি পোর্ট যেটা জাপান তৈরি করছে, সেখানে চাইনিজ কোম্পানি ইন্টারেস্ট সিসিসি বসে আছে, তারা বলতেছে তারা এটা নিবে। দেয়ার আর লট অফ এই যে ট্রানজিট বললাম যে চায়না মায়ানমার হয়ে এই পোর্ট ব্যবহার করতে চায়, ঠিক সিমিলারলি ইন্ডিয়া তার ট্রানজিট ব্যবহার করতে চায়। কার কতটুকু ভাগাভাগিতে কে নিবে, এই গেম চলতেছে। এই গেমের মধ্যে বর্তমান সরকারে যারা আছে তারা প্রত্যেকের সাথে তাল মেলায় তাদের মানে এজেন্ডা কমপ্লিট করতেছে। এখন তাদের এজেন্ডা যদি ইউএস বেস কমপ্লিট করে তাহলে পরিষ্কার বোঝা যাবে যে তারা ইউএস ব্যাকড, তারা যদি ইন্ডিয়াকে কমপ্লিট করে তাহলে বোঝা যাবে ইন্ডিয়া ব্যাকড, আর তারা যদি সত্যিকার বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশের মানুষের সামনে স্পষ্টভাবে বলবে যে আমি ট্রানজিট দিচ্ছি কিন্তু আমার এই টাকা ইনকাম হবে, এই দেখো কন্ট্রাক্ট এখানে লেখা আছে যে এই কন্ট্রাক্টে আমি এত টাকা ইনকাম করব। ঠিক সিমিলারলি পোর্টে 50 বছরের জন্য দিয়ে দিচ্ছি বা 30 বছর দিয়ে দিচ্ছি, আমি এক্স্যাক্টলি এই ইনকাম করব, এবং এইটা হচ্ছে আমার চুক্তির রক্ষা কবচ। কি রক্ষা কবচ? এই চুক্তিকে কখন বাংলাদেশের গভর্নমেন্ট যে কোনো সময় চ্যালেঞ্জ করতে পারবে, যে কোনো সময় অডিট করতে পারবে, যে কোনো সময় এই চুক্তি বাতিল করতে পারবে, এই শব্দগুলো কি লেখা আছে? চুক্তি ইজ নট এ প্রবলেম, বিদেশকে দিয়ে দেওয়া ইজ নট এ প্রবলেম। তারা যে খুব রোমরম করে গত এক সপ্তাহ ইউনূস সাহেব বলে বেড়াচ্ছেন, এই যে আশিক সাহেব ভাষণ দিচ্ছেন যে চুক্তি কেন দরকার, যে ওখানে চুরি হতো, আমি তো বিশ্বাস করি চুরি হতো, 100% ওনার সাথে একমত। কিন্তু আপনি যে চুরি করতেছেন না সেটা আপনি আমাকে প্রমাণ দিতে পারতেছেন না, কারণ আপনি আমাকে চুক্তির ওই সংজ্ঞাগুলো বলতে পারতেছেন না যে চুক্তির ওই প্রসঙ্গগুলো কি লেখা আছে কিনা। তার মানে হচ্ছে আপনাকেও আমার সন্দেহ তালিকা থেকে আমি বাতিল করব না। ঠিক সিমিলারলি এই কথাগুলো আসলে বলার কথা কার? এই মুহূর্তে বলার কথা হচ্ছে তারেক রহমান সাহেবের, কারণ যেহেতু উনি পরবর্তী ইলেকশনে আমাদেরকে দেশকে চালাতে চান, তাহলে উনি পরবর্তী যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে উনার তো এই বক্তব্য আগে সবার আগে আসার কথা ছিল। জামাতের যে আমির, তার পক্ষ থেকে আমার এই প্রসঙ্গটা আসার কথা ছিল। এনসিপি মিস্টার নাহিদের কাছ থেকে এই কথাটা আসার কথা ছিল। আমার মতো একজন পলিটিক্যাল অ্যানালিটিক্স হিসেবে আমি কেন এগুলো কথাগুলো বলবো? আমি শুধুমাত্র দেশকে ভালোবাসি। হ্যাঁ, আপনি কি দেশকে ভালোবাসেন না? তাহলে আপনিও বাসেন, তাহলে আপনি কেন এই কথাগুলো বলবেন না? আপনি কি কম্প্রোমাইজড? এই প্রসঙ্গগুলো নিয়ে এখন একটা বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করতে পারে না, এবং যদিও অ্যাটর্নি জেনারেল বলেছে যে চুক্তি করতে পারে, তো এখানেও তো একটা ইয়ে আছে। কিন্তু চুক্তি করতে পারা না পারা আর হচ্ছে যে মানে সব শর্তগুলো আড়াল করা, কোন শর্তে আপনারা দিচ্ছেন সেটা আরেকটি ইস্যু। এক্স্যাক্টলি, চুক্তি যে কোনো সময় হতে পারে। আমার কথা হচ্ছে সরকার তো সরকারি, আমি আবার এভাবেই দেখি। সময়টা আপনি দেখেছেন যে শেখ হাসিনার রায়ের সময়, মানে যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে, যে শেখ হাসিনার রায়ের সময় এক্স্যাক্টলি মানে যে সময় মানুষ সবাই ঝুঁকে থাকবে শেখ হাসিনার বিচার নিয়ে, সেই সময় একটা চুক্তি সাইন হবে। এগুলো এক একটা স্টেজ, এইগুলো সবই সাজায় দিয়া। এই যে আশিক সাহেব যে কাজ করেন, ওনাকে বলে দেয় যে এত তারিখে এই কাজটা করবা, কেউ না কেউ এগুলো ইনস্ট্রাকশন দিচ্ছে, মানে বাইরের থেকে একটা ইনস্ট্রাকশন মেকানিজম কাজ করতেছে বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ ইদানিংকালের আমার প্রত্যেকটা ইনসিডেন্ট বলে দেয় যে এই সরকারকেও কেউ না কেউ পিছন থেকে মোটিভেশন করে চালাচ্ছেন। উনি যে বেসিক্যালি ওনারা নিজেরাই চলতেছেন তা একমাত্র নয়, তাদেরকে একটা ইনফ্লুয়েন্স চালাচ্ছে। এই ইনফ্লুয়েন্স থেকে দূর হওয়ার একটাই রাস্তা হচ্ছে পরবর্তী ইলেকশনে একজন ভালো নেতা নির্বাচন করা। আমার দুর্ভাগ্য হচ্ছে যে ভালো নেতাটা কে? হু ইজ দ্যাট? ইজ ইট এনসিপি নাহিদ? আমি বলবো যে ওনার এখনো পর্যন্ত এমন কোন স্ট্রাকচারালি আমরা দেখি নাই যে উনি দেশের নেতা হতে পারবেন। ঠিক সেরকম যদি জামায়াতের আমির বলি, উনি এখনো পর্যন্ত এমন কোন স্টেটমেন্ট দেন নাই যে ওনার পিছনে সব বাংলাদেশি বলে আমরা দাঁড়ায় যাব। ঠিক সেরকম তারেক রহমান সাহেব একটা স্টেটমেন্টে স্ট্রং করতে পারেন নাই যে ওনার পিছনে আমরা দাঁড়ায় যাব।
সেইগুলো কেউই করেন নাই, স্পষ্ট করেন নাই। তার মানে সবাই কম্প্রোমাইজড হচ্ছেন এই পরাশক্তির কাছে, এবং আস্তে আস্তে সবাই যদি পরামর্শ হয় সবাইকেই এই ভোট এবার ছুঁড়ে ফেলে দিবে, এইটা তারা কেউ বুঝতেছেন না। তারা মনে করতেছেন সকল মেকানিজম, বাট সবার মেকানিজমের পরে আরেকটা মেকানিজম কাজ করে, সেটা হচ্ছে মানুষের ইনটিউশন। এটা মানুষ আসলে ধরে নেবে। তো যেটাতে আমি আসলে তাহলে ছিলাম যে একটা শক্তি সরকারকে বলছে, হ্যাঁ মানে সরকারকে চালাচ্ছে, মানে নির্বাচনের ব্যাপারে তুমি কথা বলো, আবার এই ঘটনাগুলো আমরা ঘটাবো, মানে আড়ালে আমরা আবার এই ঘটনাগুলো ঘটাবো একটার পর একটা, মানে যে এইটা আসলে বেসিক্যালি আমি এটা নাম দিব হচ্ছে মিডিয়া ন্যারেটিভস। মানে এরা এক একটা সময় মানুষকে একটা মিডিয়া দিয়ে একটা কনসেপচুয়ালি একটা সাইডে নিয়ে যাচ্ছে, এবং এটাকে তারা খুব মানে খুব অর্গানাইজড ওয়েতে করতেছে। এবং এই মিডিয়া ন্যারেটিভসটার কারণে যেটা হচ্ছে যে মানুষ ওইদিকে 15-20 দিন করে ঝুঁকে থাকতেছে, 1 মাস এর ফাঁকে ওই অংশগুলো কাজ শেষ হয়ে যাচ্ছে। যখন কাজ শেষ হয়ে যাবে, ধরেন সে যদি ইউএসএ এই পোর্টটা তারা যদি কন্ট্রোল করে ফেলতে পারে, তারা যদি চায়নাকে বাদ দিয়ে দিতে পারে ডিপসি পোর্ট থেকে, তারা যদি ইন্ডিয়ার করিডোরকে কোন রকমে একটা ম্যানেজ করে ইন্ডিয়াকেও মোংলা পোর্টটা ধরেন সে ব্যবহার করতে দিচ্ছে, করিডোরটাকেও তারা ব্যবহার করতে দিচ্ছে, ইন্ডিয়াকেও সে ম্যানেজ করে ফেলতেছে, এইরকম যদি সিচুয়েশন হয় তার মানে তো বোঝা যাচ্ছে তাহলে ওই সেই আগের মতো একটা সিন্ডিকেট বেস গভর্নমেন্টই বাংলাদেশে তৈরি হবে। কারণ হচ্ছে এই গত মানে ইলেকশনের আগে যদি তারা এটা কমপ্লিট করতে পারে, তার মানে যে ইলেকশনে আসবে সে অলরেডি কম্প্রোমাইজ, সে এগুলো জেনে শুনে কথা বলতেছে না, তার মানে সে ওই দলভুক্ত, সে বলতে পারবে না যে এটা আমার সময় হয় নাই। নো, সারা জানতো। এই যে আমার মতো লোক যে কথা বলতেছি, তার মানে কি সে জানতেছে না? সেও জানতেছে। তার মানে সে জানতেছে কিন্তু সে কথা বলতেছে না। সে না কথা বলার মূল কারণটাই হচ্ছে সে কম্প্রোমাইজড হচ্ছে। এই কম্প্রোমাইজেশন জায়গাগুলো চেক ব্যাক করতে হবে। দিস ইজ ওয়ার ইজ এ ভেরি, আরেকটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্কের একটা ইস্যুস তৈরি হয়েছে আমাদের দেশে। এখন একটা থিঙ্ক ট্যাঙ্ক বেস কাজ চলতেছে। যেমন ধরেন সে এক একটা সময় এক একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করে নিয়ে সেটা, যেমন ওই যে বললাম ডক্টর আশিককে থিঙ্ক ট্যাঙ্ক বানানো হয়েছে, ওনাকে দিয়ে কিছু ন্যারেটিভস তৈরি করা যাচ্ছে, সেই তাকে বলা হচ্ছে সে খুব জ্ঞানী মানুষ এবং সে যেটা ডিসিশন নিচ্ছেন এটা বাংলাদেশের জন্য অনেক উপকারী হচ্ছে। তাকে ক্রিটিসাইজ করার মতো তো আমিও রয়ে গেছি। there are many people who can criticize him. তা আমার কথা হচ্ছে যদি উনি কন্ট্রাক্ট ম্যানেজমেন্টে আমার থেকে পারদর্শী হয়ে থাকেন তাহলে আমাকে কন্ট্রাক্ট ম্যানেজটা করতে দেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার বাংলাদেশের মানুষের জন্য এখানে কি সঠিক অর্থে কোনো রক্ষা কবচ আছে। আপনি কন্ট্রাক্টের মধ্যে কি এমন কোনো কিছু রেখে গেছেন যে আগামী 30 বছর এটাকে চ্যালেঞ্জ করতে পারবে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যে গভর্নমেন্টে আসুক? আপনি কি সেটা রেখে গেছেন যে আমি সঠিকভাবে এখান থেকে যে রেভিনিউটা পাওয়ার কথা দেশের মানুষ হিসেবে সেটা পাবো, আর সেটা কি কম না বেশি? যেমন আদানি একটা কন্ট্রাক্ট করে গেছে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানির, সবচেয়ে রাবিশ কন্ট্রাক্ট, যেখানে বাংলাদেশের তাকে শুধু ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে। এই কন্ট্রাক্টটা যখন যদি পাবলিকলি হতো তাহলে আমার মতো লোক এগুলোকে চ্যালেঞ্জ করতে পারতো। আমরা যারা কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট তারা আমরা দেখে বলতে পারতাম যে হ্যাঁ এটার জন্য বাংলাদেশের জন্য এই জায়গাগুলোতে পরিবর্তন করা দরকার। কন্ট্রাক্ট ইজ নট এ ব্যাড, যে কোনো কোম্পানি ইজ নট এ ব্যাড, বাট সেই কন্ট্রাক্টটা আপনি কারো স্বার্থের মধ্যে করছেন কিনা সেটা যাচাই করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেইখানে আমার বর্তমান যারা ইলেকশন নিয়ে লাফালাফি করতেছেন তারা কেউ ওই কন্ট্রাক্ট বা ওই বিষয়গুলোকে দেখতেছেন না, যার ফলে কোনো একটা দেশের প্রভাব যদি বেড়ে যায়, ওই যে আমি 3টা দেশের নাম বলেছি, এখন বাংলাদেশের এখন 3টা দেশ, চায়না, ইউএসএ এবং ইন্ডিয়া, 3 জনের প্রভাবের মধ্যে যে প্রভাব বেশি করে ফেলবে সেই ইলেকশনেও সে মেকানিজম করবে। দেখবেন যে সেই ইলেকশনে যেমন চায়নার এখানে মূল লক্ষ্য কি, চায়নার মূল লক্ষ্য হচ্ছে লোন দিয়ে আপনাকে আটকায় দেয়া, অলরেডি লোনের সে অফার দিয়ে রাখছে। ঠিক সিমিলারলি ইন্ডিয়ার অফার কি, ইন্ডিয়া হচ্ছে মানে একটা গেম প্লে করতেছে। ইন্ডিয়ার বাংলাদেশের সামরিক বাহিনী তাদের হাতে, ডিজিএফআই তাদের হাতে, সো তারা একটা পাওয়ার গেম খেলতেছে। তার সাথে সাথে তারাও বলতেছে আমরা লোন দিব, এখন করিডোর আমাকে ছেড়ে দাও। এই যে গেম প্লে করতেছে, সেখানে যদি সে আগায় যায় তার মানে আমরা ইন্ডিয়ার বলায় আবার ঢুকে গেলাম। সিমিলারলি ইউএসএ যদি এই পোর্ট নিয়ে যায়, ইউএসএ যদি পিছন থেকে ধরেন পাকিস্তানের মাধ্যমে যে চুক্তিগুলো হচ্ছে, পাকিস্তান তো বেসিক্যালি তাদের একটা পেট দেশ, এটা জানাই যায়। তো পাকিস্তানের মতো বাংলাদেশকেও যে একটা সামরিক পিছন থেকে দিয়ে শক্তি দিয়ে কন্ট্রোল করে একটা সরকার বানায় রাখবে না, হাউ ডু ইউ নো দ্যাট? তো আপনাকে এই জায়গায় দলীয় ভাবে যে দলগুলো ইলেকশনে আসতেছে তাদের জায়গাগুলো স্পষ্ট করা দরকার ইলেকশনের আগে। যদি তারা ইলেকশনের আগে স্পষ্ট করতে পারে, আমি তখনই বুঝবো যে হ্যাঁ বাংলাদেশ এটা সঠিকভাবে ইলেকশনের দিকে আগায় যাচ্ছে। তত ছাড়া আমি মনে করি যে এখনো পর্যন্ত ওই পজিশন আসে নাই যে ইলেকশন আদৌ হবে কিনা, সেটার আমি মনে করছি না। ইলেকশন আদৌ হবে কিনা বা সরকার ইলেকশন চায় কিনা এই সরকার, আর ওইটাই তো বললাম যে দেখেন এই যে এই সপ্তাহে তারা হঠাৎ করে
তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ফেরত নিয়ে আসছে। তো তারা যে আবার একটা নতুন সরকার গঠন করে নেবে না, সেখানে যে মানে সকল কোনো দলকে কিছুই ঢুকায় দিয়ে ভাগাভাগি করে দিয়ে যে তারা হুম, আরেকটা স্ট্রাকচার দাঁড় করায় দিয়ে বলবে যে এটা জাতীয় সরকার হয়েছে, নাম দিল মনে করেন একটা জাতীয় সরকার, হুম, এখানে বিএনপির হুম, লোকও থাকলো, এনসিপির লোকও থাকতেছে, জামাতের লোকও থাকতেছে, দিয়ে আরেকটা সরকার ঘোষণা করলো, দিয়ে বললো যে আমরা ইলেকশন এখন চাই না, ঠিক আছে, হুম, গণভোটে আমরা যাচ্ছি, বা এরকম একটা মেকানিজমও তো আসতে পারে। ইটস নট নাথিং নিউ, মানে এটা বাংলাদেশের জন্য এই ধরনের আহ, মানে আন্তর্জাতিক চাপের মুখে অনেক কিছু চেঞ্জ হয়েছে, এটা আগেও ঘটেছে, এটা নতুন না। কিন্তু এইটাতে আমার এবারে আশাবাদী ছিলাম যে এবারে যে মানে একটা বড় ধরনের বিপ্লব হয়েছে 24-এর, এতগুলো মৃত্যু হয়েছে, এতগুলো মানুষ মানে জীবন দিয়েছে, তাহলে কি মানে ধরেন সে আবরারের মতো একটা নাম, যে আবরার ইন্টারনেটটা একটু কেটে ইন্ডিয়ার কেটে যাচ্ছে, একটা আমি ঠিক শুনতে পাচ্ছি না। মানে আমার এখানে প্রবলেম না, আপনার এখানে প্রবলেম বুঝতে পারছি না আসলে। আমি আপনি কি একটা এখন প্রশ্ন শুনতে করতে পাচ্ছেন? চেয়েছিলাম। যাই হোক, দেখি এখন ইন্টারনেটটা কি ঠিক শুনতে আছে পাচ্ছেন? কিনা। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা। এখন এইখানে মানে আমরা এনসিপি কে যে অবস্থায় দেখি, এনসিপির কিন্তু আসলে কোনো ভিত্তি নেই বা কোনো এজেন্ডা সেভাবে স্পষ্ট করতে পারে নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি আসলে ভোটের মাঠে, মানে রাজনৈতিক মাঠে, ভোটের মাঠে না, রাজনৈতিক মাঠে অনেক শক্তিশালী। তো সেটারও নিশ্চয়ই মানে সরকারের পেছনে শক্তি, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং আপনি দেখবেন যে ভোটের ব্যাপারে তারা বিএনপির সাথে দর কষাকষি করছে, এটা একরকম ওপেন সিক্রেট, এবং অন্য জোট এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি কে দোদুল্যমান ভোটের মাঠে। তো সেখানে সরকারে হচ্ছে বড় শক্তি এনসিপির, মানে বড় কি বলবো। আ- আমি আমি কিছুদিন যাবত, গত এক সপ্তাহ যাবত যদি আমি যেগুলোকে খুব ভালো করে খেয়াল করি, তাহলে আপনি খেয়াল করবেন যে এনসিপি ব্যাপারে অনেকগুলো অবজারভেশন তৈরি হয়েছে, যে এনসিপি তৈরি হয়েছে ইউএস এর একটা মানে পেছন থেকে তাদের এক ধরনের সাপোর্ট তৈরি হয়েছিল, যে কারণে তারা এনসিপি তৈরি করতে হয়েছে, এরকম দু একজনের নামও চলে আসছে। আমার কথা হচ্ছে যে এটা কেন হবে, এটা যদি স্পষ্ট করে যদি না হয়, তাহলে চ্যালেঞ্জ করলে তাদের দলীয়ভাবে সেই চ্যালেঞ্জটা করতে হবে, কিন্তু সেই চ্যালেঞ্জটা করবেন কে? আমার কথা হচ্ছে এনসিপি সবচেয়ে বড় যে জায়গাটা দেখি, তাদের হচ্ছে আর্কিটেকচারটা হচ্ছে আহ, মানে প্যারালাল আর্কিটেকচার, তারা সমবয়সী, তারা ছাত্র, এবং তারা নেতা হয়েছেন সমসাময়িক সময়ে, যার ফলে এখানে কোনো একক নেতৃত্ব নাই। কিন্তু নর্মালি এটা একটা মানে হিস্ট্রিক্যালি এবং এটা লজিক্যালি, একজন নেতৃত্ব দিতে গেলে একজনকে নেতা হতে হয়, এবং সেই নেতার আন্ডারে আরেকটা স্ট্রাকচার থাকতে হয়, সেই তার আন্ডারে আরেকটা স্ট্রাকচার থাকতে, এভাবে এক ধরনের পিরামিড স্ট্রাকচার আসে, যে কারণেই নেতৃত্বটা সঠিকভাবে চলে, যেটা জামাতে আছে, যেটা বিএনপিতে আছে। কতটুকু সফলভাবে আছে, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, এক একটা জায়গায় এক একটা সফলতা আছে, কিন্তু জামাতে এটা খুব স্ট্রংলি আছে বলে আমরা জানি, বিএনপিতে খুব দুর্বল অবস্থায় আছে বলে আমরা জানি, কিন্তু এনসিপির আছে কি, কি আছে সেটাই আমরা জানি না। ওনাদের আসলে দলীয় স্ট্রাকচারটা এখনো পর্যন্ত ওনারা তুলে ধরতে পারেন নাই মানুষের কাছে। ওনাদের যে মানে পরবর্তীতে ধরেন সে, আমরা তো প্রবল একটা দেখতে চাইবো যে ওনাদের নেতারা যারা আসবেন, তারা কি দেশ পরিচালনা করতে পারবেন কিনা, তাদের মধ্যে সেই ধরনের প্রজ্ঞাবান লোক আছেন কিনা। যেমন ধরেন সে, আমি বলি জ্বালানি একজন মন্ত্রী হবেন, তাহলে জ্বালানি মন্ত্রী হওয়ার মতো ব্যক্তিটা কে? একজন অর্থমন্ত্রী হবেন, তাহলে অর্থমন্ত্রী হওয়ার মতো ব্যক্তিটাকে, আপনি কি এরকম কোন মুখ দেখাতে পারছেন এনসিপিতে? তাহলে এনসিপি দরকার ছিল এই জিনিসগুলো ক্লিয়ার করা, যে কাদেরকে তারা কোন পজিশনে নিয়ে যেতে পারবে, তাদেরকে জাতির সামনে পরিচয় করে দেওয়া, তাদেরকে সেইভাবে মানে স্ট্যাটাস্টিক্যালি বোঝানো যে এই লোকগুলো আমাদের এই বিষয়গুলোকে দেখবে এবং আমাদের দেশীয় স্বার্থগুলো রক্ষা করবে। সেগুলো করতেছে না, শুধুমাত্র ইনফ্লুয়েন্স করতেছে হচ্ছে মিডিয়াতে, এক একটা ন্যারেটিভস তৈরি হচ্ছে, সেই ন্যারেটিভস এর উপর বিশ্বাস করে তারা আগাচ্ছে। সেই ন্যারেটিভস এর মূল জিনিসটা হচ্ছে আমরা দুর্নীতি দমন করব, আমরা ইয়ে করব। এখন ধরেন যে দুর্নীতি দমন মানে কমিশন এনসিপির ব্যাপারটা হচ্ছে যে তাদের কথার ভারিত্ব আছে আর কি, মানে কথার ভারিত্ব, কিন্তু কাজের ভারিত্ব থেকেও কথার ভারিত্ব আছে। কথা মানে ওই যে বললাম যে ন্যারেটিভসটা ওই কেউ না কেউ তো ওই যে বললাম যে এখন তো কথার, গরম গরম কথা বলতে